শামা ওবায়েদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আপনার কাছে আসলে অনেকগুলো ধন্যবাদ। অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করব, অনেকগুলো বিষয় জানতে চাইবো, যেহেতু আপনি মানে দেশীয় রাজনীতি নিয়ে কথা বলবেন, আপনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, অতএব আন্তর্জাতিকভাবেও কি হচ্ছে সেটিও একটু বলতে পারবেন, এবং আপনার ব্যক্তি রাজনীতির বিষয়ে নিশ্চয়ই একটু জানবার আমার সুযোগ হবে। শুরুতেই আপনার মানে আপনার বিষয়ে একটি মন্তব্য সেটি নিয়ে একটু শুরু করি যে সম্প্রতি আপনি লক্ষ্য করেছেন কিনা, বা হয়তো করেছেন, একজন অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন, প্রবাসে থাকেন তিনি, তিনি এই মন্তব্য করেছেন, তিনি বলেছেন একটি ভিডিওতে যে আপনি বিএনপির ভেতরের সব তথ্য ভারতে পাচার করছেন, আপনার সাথে এখনও শেখ হাসিনার যোগাযোগ হয় এবং আপনার বিষয়ে বিএনপিকে সাবধান করে দিচ্ছেন। এর সত্যতা কতটা, বা এই অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আহ, দেখেন, ইলিয়াস হোসেন সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নাই। উনি আমার রাজনীতি সম্পর্কে কতটুকু জানেন সেটাও আমি জানি না। তবে ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বা উনি বাংলাদেশের জন্য যে কাজ করেন, সেইটার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে এই আহ কথাগুলোর কোনো সত্যতা একেবারেই নেই। আমি আসলে কখনো এই প্রথমবার আপনি জিজ্ঞেস করলেন দেখে আমি বলছি পাবলিকলি, কারণ পাবলিকলি আমি এই ব্যাপারে কোনো কমেন্টও কখনো করি নাই। কারণ এই ব্যাপারে মানে জিরো সত্যতা আছে আর কি। সো বেসিক্যালি আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক। আমি আমার বাবা সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, দেশের জন্য কথা বলেছেন, দেশের জন্য কাজ করেছেন। ওনার বেশিরভাগ লাইফের বেশিরভাগ টাইমটা উনি জেলে কাটিয়েছেন। তো ওনার সন্তান হিসেবে আমি দলের জন্য কাজ করছি, আহ দেশের জন্য কাজ করার চেষ্টা করছি, আমার এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, যেহেতু আমি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য বিএনপির, আমি সব আহ, দেশের প্রতিনিধিদের সাথেই আমার যোগাযোগ হয়, সেটা 100% বিএনপির পক্ষ থেকে, বিএনপির প্রতিনিধি হিসেবে। এর বাইরে কিছুই না। শেখ হাসিনার সাথে আমার কখনো, যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে, যখন এতদিন 15 বছর ছিল, তখনও আমার সাথে শেখ হাসিনার কোনো যোগাযোগ ছিল না। এখনো যোগাযোগ থাকার কোনো প্রশ্নই উঠে না। আমি খুবই সততার সাথে কাজ করি। আমি পলিটিক্স হয়তো অত ভালো বুঝি না, কিন্তু সততার সাথে কাজ করার চেষ্টা করি। এবং এই নিউজের কোনো ভিত্তি নাই। কেন তিনি আমার মনোযোগ করেন সব সেই বিষয়ে আপনার কোনো ধারণা আছে? আমি বলতে পারবো না। আমি মনে আচ্ছা। করি হয়তো ওনাকে কেউ কোনো ভুল তথ্য দিয়েছেন অন্য কোনো কোয়ার্টার থেকে, বা এটা আমি বলতে পারবো না সেটা উনি কেন বলেছেন। আমি আসলে এটা কোয়েরি করারও কোনো প্রয়োজন বোধ করিনি, কারণ এটার কোনো সত্যতা নাই। আচ্ছা। এবং আমি যারা দলে আমাকে দু একজন চেনে, বা যাদের সাথে আমি কাজ করি, তারা ভালো মতোই জানেন যে আমি খুবই, যতটুকু আমাকে কাজ, আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমি 100% করার চেষ্টা করি। এবং তার বাইরে গিয়েও আমি অনেক মানে অনেকের জন্য কাজ করি, যেটা একেবারেই আমার নিজস্ব বিবেক থেকে আমি করি। সুতরাং আহ, এই খবরের কোনো সত্যতা নাই। সব দেশের সাথেই আমাদের যোগাযোগ হয়, আছে, আমার যোগাযোগ আছে। এবং এটা 100% পিওরলি বিএনপির পক্ষ থেকে আমার যতটুকু দায়িত্ব, সেই একদম দায়িত্বটা স্পষ্ট আমি পালন সমাবেশ। করি। তার মানে মানে এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে বা আপনার যে যোগাযোগের বিষয় সেটি নিয়ে একটু পরে আসি। তার আগে যেটি নিয়ে এখন সবচেয়ে আলোচিত জায়গা, যে বেগম খালেদা জিয়া 18 বার আবেদন করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় তার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসা পাঠানোর জন্য, কিন্তু সেটি আবেদনে সাড়া দেয়নি বা তাকে পাঠানো যায়নি। এখন এসে তিনি মহাসমরে দেশের বাইরে গেলেন, সেখানে তার পুত্র তারেক রহমানও আছেন, ভারপ্রাপ্ত মহাসচিব, ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপির, তিনি আছেন। এবং যে বাস্তবতা যেটি দেখা যাচ্ছে, 5ই আগস্টের পর, শেখ হাসিনা সরকার উৎখাতের পর, শেখ পরিবারেরও কেউ নেই, শেখ পরিবারের কেউ নেই, জিয়া পরিবারের কেউ নেই। বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঘাটলে এই দুই পরিবার খুব গুরুত্বপূর্ণ সবসময় ভূমিকা পালন করেন। এবং ক্ষমতায় আছেন ডক্টর ইউনূস, যাকে আসলে সেই 11 সময় এই -2-তে কলকাঠি নাড়ার পেছনে একজন কুশীলব হিসেবে অনেকেই অভিযোগ করেন। এবং এখন আমরা আসলে, এখন না, 5ই আগস্টের পরে, এই অন্তর্বর্তী সরকার গঠন হবার পরে বিভিন্ন সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শুনেছি, -2, 1-11 কথা মনে পড়ে, বা বিরাজনীতিকরণ। একটা প্লট মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন শঙ্কা করছিলেন, সেরকম একটা প্লট কি তৈরি হচ্ছে? না, একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র বা জাতীয় আভ্যন্তরীণ ষড়যন্ত্র তো সবসময় আছে। জিয়া পরিবারকে মাইনাস করার হুম। জন্য সেটা তো আছেই। কিন্তু আপনি অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন, আমি একটা একটা করে যদি বলি। আহ দেখুন, কিছুদিন আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার আমি দেখেছি। সেই সাক্ষাৎকারে উনি পরিষ্কার করেছেন যে উনি উনি এই মুহূর্তে কেন এই দায়িত্বটা নিয়েছেন। এবং 1-11 সময় ওনাকে অনেকে বলেছিল যে কেন আপনি আসছেন না, একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল তখন। তখনও উনি ওনার ওই ব্যাখ্যাটা উনি দিয়েছেন। আমি এটাকে এত মানে কনস্পিরেসি থিওরি হিসেবে দেখতে চাই না। আমি আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে
দেখেন জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে বা এই আন্দোলনের পরে এবং এই 15 বছরে শেখ পরিবার আর জিয়া পরিবারকে মিলিয়ে ফেললে কিন্তু চলবে না। শেখ পরিবারের যত লোক এমপি মন্ত্রী ছিল, যত ভাবে তারা দেশকে লুটে পুটে খেয়েছে, এটা এটার সাথে জিয়া পরিবারকে তুলনা করলে এটা অত্যন্ত মানে আনফেয়ার হবে। তো সুতরাং শেখ পরিবার এখন যে নাই সেটা তাদের নিজেদের দোষেই নাই। জিয়া পরিবারকে বিলীন করার চেষ্টা হয়েছে বারবার, আওয়ামী লীগই করেছে বা কোনো বিভিন্ন মহল থেকে হয়েছে, কিন্তু শেখ জিয়া পরিবারকে কিন্তু কখনো বাংলাদেশের মাটি থেকে বা মানুষের মন থেকে বিলীন করা যায়নি। আপনি দেখেন আহ, আহ, বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় এতদিন জেলে ছিল, ওনার জামিন দেওয়া হয়নি, ওনাকে ওনার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বারবার রিকোয়েস্ট করা হয়েছে, সেটা অনুমতি দেওয়া হয়নি। তারপরেও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে প্রত্যেকের একটি শ্রদ্ধার জায়গা আছে, একটি ভালোবাসার জায়গা আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি দেশের বাইরে এতদিন ধরে আছেন, সেও তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা হয়েছে, তাকে কনভিক্ট করা হয়েছে মিথ্যা মামলায়। উনি দেশের বাইরে থেকে 15 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি দল উনি পরিচালনা করছেন অত্যন্ত সফলভাবে, একটি আন্দোলন পরিচালনা করে যাচ্ছেন অত্যন্ত সফলভাবে, দেশের জন্য কাজ করছেন সফলভাবে। ওনার ওনার যিনি ওনাকে ওনার বক্তব্য আপনার মিডিয়াতে আসতে দেওয়া হয় নাই এতদিন, কোনোভাবেই ওনাকে সব রকম ভাবে ওনাকে হেনস্থা করা হয়েছে, তারপরেও কিন্তু মানুষ কিন্তু ওনার কথা মনে রেখেছে, ওনাকে ভালোবেসেছে এবং ভালোবেসে যাচ্ছে। শেখ পরিবারের পার্থক্য হচ্ছে শেখ পরিবার সবকিছু লুটে পুটে খেতে চেয়েছে, সেটা আপনি 1975 পূর্ববর্তী সময় যদি দেখেন, 1971-এর পর থেকে তখনও সেই নজির আছে, আবার এই গত 15 বছরে সেই নজিরটা আরো শক্তভাবে আছে। তাহলে কি সেই সময় মানে শেখ মুজিবুর রহমানের সাথেই রাজনীতি করেছেন আপনার বাবা ওবায়দুর রহমান, তিনি আর কি যতদিন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ করেছেন এবং তার জীবদ্দশায় আর কি, আমার জানা মতে আপনার বাবা জনাব ওবায়দুর রহমান তিনি আওয়ামী লীগেই ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, সাধারণ সম্পাদকও সম্ভবত ছিলেন, একটা সময় অনেকগুলো দায়িত্ব পালন করেছেন, একটা সময় ছাত্রলীগের সভাপতিও ছিলেন। তারও কি রাজনীতিতে ভুল ছিল? তখন তো বিএনপির জন্ম হয় নাই, হ্যাঁ, তখন কিন্তু যদি আওয়ামী লীগ ছাড়া, তখন আমি আপনাকে বলি, রাজনীতি তখন আওয়ামী লীগের অনেক সিদ্ধান্তের সাথে উনি একমত ছিলেন না। সেই কারণে কিন্তু উনি আওয়ামী লীগ ছেড়েছিলেন। বাকশাল নিয়ে বিভিন্ন সময় কিন্তু আওয়ামী লীগের নেতাদের সাথে, তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে ওনার ওনার মত পার্থক্য হয়েছে। এবং যেহেতু উনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, উনি ছাত্র রাজনীতি করতেন, ছাত্র রাজনীতি করতে উনি যেহেতু বাম রাজনীতি করতেন না, খুব স্বাভাবিকভাবে উনি ছাত্রলীগের নেতা ছিলেন। কারণ তখন তো এই মানে বাম ঘরানার রাজনীতি মানে শক্তিশালী ছিল এবং ছাত্রলীগ শক্তিশালী ছিল। সেই প্রেক্ষাপটে উনি যখন মনে করেছেন যে আওয়ামী লীগ আর থাকা সম্ভব না, তখন কিন্তু উনি আওয়ামী লীগ থেকে ছেড়ে কিন্তু সেটা চলে শেখ এসেছেন। মুজিবুর রহমানের কারণ জীবদ্দশায় না আর কি, মানে শেখ পরিবার যখন ক্ষমতায় ছিলেন সেই জীবদ্দশায় না। শেখ পরিবার দেখেন, ইতিহাস ঘাটতে গেলে অনেক কিছু চলে আসে। শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায়ও শেখ পরিবারের বহু ফ্যামিলি মেম্বারের সাথে আমার বাবার মত পার্থক্য হয়েছিল, এবং সেই কারণেই কিন্তু আমার বাবা শেখ মুজিবুর রহমান বেঁচে থাকা অবস্থায় উনি আহ আহ, ওনাদের বিভিন্ন পলিসির বিরুদ্ধে উনি কথা বলেছেন। ওনারা যখন বাকশাল গঠন করার প্রক্রিয়া করছিলেন, তখন কিন্তু উনি তার বিরুদ্ধে কথা বলেছেন। সবার নামটা দিয়ে দিয়েছে বাকশালে, কিন্তু উনি কখনোই কিন্তু বাকশালের সাপোর্ট করে নাই। আজ যখন উনি দেখেছেন যে একটা সুযোগ এসেছে, কারণ উনি গণতান্ত্রিক ধারাতে, গণতন্ত্রে সবসময় বিশ্বাস করেছেন, যখন একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে মুক্তিযুদ্ধকালীন পরবর্তী সময়ে তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেব দেশ পরিচালনা করছিলেন এবং দল পরিচালনা করছিলেন, সেই স্বৈরাচারী মনোভাবটা আমার বাবা কখনো একসেপ্ট করে নাই। সেই জন্যই কিন্তু ওনার সাথে সবার মত পার্থক্য হয়েছিল এবং উনি ওখান থেকে বেরিয়ে এসেছেন। যখন দেখেছেন যে একটি গণতান্ত্রিক ধারা আবার বাংলাদেশে চালু হচ্ছে শহীদ শেখ রাষ্ট্রপতি মুজিবুর জিয়াউর রহমান রহমানকে সাহেবের হত্যার পরে, নেতৃত্বে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে তিনি সরে আসছেন হ্যাঁ, ক্ষমতা অবশ্যই সংস্কারের মন্ত্রিসভায়, 1975 তো তারপরে জি 1975 তো অবশ্যই একটা কালো অধ্যায়, এটা তো কেউ সাপোর্ট করছে না, কিন্তু আমি বলছি যে আমার বাবার এই কারণে আমার বাবা আওয়ামী লীগ থেকে চলে এসেছিল দেখে কিন্তু আমার বাবার বিরুদ্ধে 4 নেতা হত্যার মামলা হয়েছিল, শেখ হাসিনা দিয়েছিল 96 সালে, 1996 যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল। আমার বাবার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ বহুত প্রতিহিংসামূলক কর্মকাণ্ড করেছে, যেহেতু আমার আব্বা তখন তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমান সাহেবের অনেক অনেক সিদ্ধান্ত উনি মেনে নেয় নাই, সেই কারণে। তো এইটা তো বাস্তবতা, ইতিহাস ঘাটলে অনেকে ইতিহাস নিজেদের মতো বলতে চায়। হ্যাঁ, এটাই ওনার খুবই আসলে মৃত্যুর পরেই দুঃখজনক এসে বিষয়, মানে ইতিহাসটা সম্পর্কে আমরা কখনোই স্পষ্ট আপনি একটা আপনি ধারণা আপনি জানি না, জি কারণ আপনি জানি না, যদি 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 15ই আগস্ট না ঘটতো, যদি শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতো, আমার বাবা হয়তো তাও আওয়ামী লীগ ছেড়েন, কারণ বাই দ্যাট টাইম
অনেক বেশি মানে মতপার্থক্য হচ্ছিল, বিশেষ করে তাদের কিভাবে তারা দেশ পরিচালনা করছিল এবং কিভাবে তারা পলিসি গুলা জি, নিচ্ছিল সেই মানে কারণে। মানে আর ইতিহাসে খুব নাই যাই বিষয়গুলো যেহেতু খুব স্পষ্ট করবার মতো আমাদের কাছে সুযোগ নাই। আপনার বক্তব্য স্পষ্ট। একটু আসি যে যেটি নিয়ে আমি বলছিলাম যে প্লটটি তৈরি হচ্ছে কিনা এরকম একটা আশঙ্কার কথা জিজ্ঞাসা করছিলাম। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি দীর্ঘদিন ধরে আপনিও বলছিলেন যে লন্ডনে অবস্থান করছেন। তিনি কেন, মানে তিনি এই প্রশ্নটা বারবার আপনাদের কাছে জিজ্ঞাসিত হয় যে আওয়ামী লীগ সরকারের সময় তিনি নিরাপদ বোধ করেন নাই, দেশে আসতে তার বাধা ছিল সেটি আমরা জানি, কিন্তু তারপরে 4 মাসের বেশি সময় পার হয়ে যাচ্ছে, তিনি কেন আসছেন না? বাধাটা, সংকটটা কোথায়? দেখেন, প্রথম কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে, এই কয়েকদিন আগে দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে ওনার। তো সেটা একটি প্রধান কারণ যে উনি ওখানে থাকতে চান, যখন উনি বিএনপি চেয়ারপারসন যখন লন্ডনে গেলেন। এটা একটা। আরেকটা হচ্ছে যে সব ওনার সব মামলা, উনি উনি চাচ্ছেন যে ওনার সব রাজনৈতিক প্রতিহিংসামূলক যে মামলাগুলো ওনার বিরুদ্ধে আছে সেগুলো ডিউ প্রসেসে শেষ হওয়ার পরেই উনি দেশের প্রত্যাবর্তন করবেন। এবং ওনার যেটা, অবশ্যই আমরা তো চাচ্ছি উনি দেশে আসুক, বাংলাদেশের মানুষও চাচ্ছে উনি দেশে আসুক, উনি ডিউ টাইমে দেশে আসবেন। তার আগে অবশ্যই আমরা মনে করি ষড়যন্ত্র তো এখনো চলে যায় নাই, একটা ধাপ আমরা পেরিয়েছি। 15 বছরে শেখ পরিবার খেয়েছে, আওয়ামী লীগের দোসররা খেয়েছে। আপনার শোতে গতবারই আরাফাত এসেছিল, সে জয়ের খুব কাছের লোক হিসেবে পরিচিত। যেমন আমি বাংলাদেশ থেকে এখন আপনার সাথে যুক্ত হয়েছি, ঢাকা আমার বাসার থেকে যুক্ত হয়েছি। এখন সে কোথা থেকে যুক্ত হয়েছে আমি জানি না। একটা খুনের আসামি, তার বিরুদ্ধে মার্ডার মামলা হয়েছে 5ই অগাস্টের পরে। সেই লোক টকশোতে এসে বিভিন্ন কথা এখনো বলে যাচ্ছে। এখনো কিন্তু আওয়ামী লীগের লোকজন ঘুরে বেড়াচ্ছে। ষড়যন্ত্র শেখ হাসিনা বা কিছু কিছু লোক পালিয়ে গেছে, শেখ পরিবারের লোকজন হয়তো জানতো যে তারা টিকতে পারবে না, তারা আগে থেকে পালিয়ে গেছে। কিন্তু এখনো কিন্তু অনেক লোকজন রয়ে গেছে, এবং যারা পালিয়ে গেছে তারাও তো বসে নাই, তারাও যে যেখান থেকে পারছে তারা কিন্তু দেশের বিরুদ্ধে, যেমন আরাফাত এসে আপনার টকশোতে কথা বললো, আজগুবি সব কথাবার্তা বললো, এই সেই এইগুলো কিন্তু তারা করে যাচ্ছে। তো ষড়যন্ত্র এখনো চলছে। আমার মনে হয় এই তো অন্তর্বর্তীকালীন সেই সরকার ষড়যন্ত্র প্রফেসর তো ইউনূস সাহেব সম্ভবত সেটা বুঝতে আরো পারছে। চলতেই থাকবে, সেটি তো আসলে শেষ হয়ে যাবে না, তাই না? মানে তাহলে কি তিনি দেশে ফিরতেই পারবেন না? মানে এই ষড়যন্ত্র কি শেষ হবে কখনো মনে অবশ্যই করেন? উনি ফিরবেন, অবশ্যই উনি ফিরবেন। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা যখন এই ইন্টারিম সরকার করবে, এখনো তো এই যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন, কমিশনের রিপোর্ট গুলো এখনো আসে নাই। আমাদের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো এখনো ঘটছে, সচিবালয়ে আগুন লাগছে, এখানে ওখানে ঘটনা ঘটছে, যেখানে যেখানে আহ সেনাবাহিনী গিয়ে সেগুলো ট্যাকেল দিতে হচ্ছে। এখনো জনপ্রশাসন পাকাপোক্তভাবে বসতে পারে নাই, কারণ এখনো আওয়ামী লীগের দোসররা ভিতরে আছে। পুলিশ বাহিনীর উপর এখনো পুরোপুরি আস্থা কিন্তু বাংলাদেশের জনগণের ফিরে নাই, যেটা আমরা রুট লেভেলে দেখতে পাই। সেই পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী হতে হবে। এই এই জিনিসগুলো কিন্তু এখনো বাকি রয়ে গেছে করা। তো যখন উনি মনে করবেন যে সঠিক টাইম, তখনই উনি ফিরে আসবেন। ওনার বাংলাদেশে না ফেরার কোনোই কারণ নাই, উনি এটাই আসলে আমি বাংলাদেশে বারবার ফিরবেন। বোঝার চেষ্টা করি বা আপনাদেরকে জিজ্ঞেস বাংলাদেশের করি। জন্যই তো উনি রাজনীতি করছেন, হ্যাঁ, বাংলাদেশের জন্যই তো উনি রাজনীতি করছেন। নিশ্চয়ই। কিন্তু কিছু এলিমেন্টস তো এখনো রয়ে গেছে। এখনো কিন্তু একটা পারসেপশন রয়ে গেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো শক্তভাবে বসতে পারে নাই। শক্তভাবে বসতে পারলে আরাফাত কিভাবে আপনার টকশোতে এসে টকশো করে? কেন হি ইজ নট বিন অ্যারেস্টেড ইয়েট? এখনো তো অনেক এখনো ঘুরে বেড়াচ্ছে, যারা যারা দুর্নীতি করেছে, যারা বরং 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 এখনো সরাসরি দেশের বাইরে খুনের চলে যাচ্ছেন, এরকম খবরও আমরা চলে পাচ্ছি। যাচ্ছে। মার্ডারের মানে তারা মানে গুলি করার অর্ডার দিয়েছে এমন লোকজনও পালিয়ে আছে, বা তারা চলে গেছে, বা দেশে কোথায় আছে আমি জানি না। এই জিনিসগুলো তো এই সরকার খুঁজে বের করতে পারছে কি পুরোপুরি? হ্যাঁ, না পারছে না, কিন্তু তারা কিন্তু বলছে আমার বিচার এখানেই করবে। প্রশ্ন যে এই সরকার এই সব জিনিস খুঁজে বের করবে, তাদের বিচার হবে, বা এই সংকটগুলো সব সমাধান হয়ে যাবে, তারপর তারেক রহমান আসবেন, এমনটি তো হবার কথা না নিশ্চয়ই। না, এগুলো তো চলমান প্রক্রিয়া। মানুষ এগুলো মানে বিচার হতে হবে, সংস্কার হতে হবে। আপনার প্রশ্নের উত্তরটা আপনি বারবারই একই কথা জিজ্ঞেস করছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই। ওনার মামলাগুলো যখন ডিউ প্রসেস, উনি চায় না যে শেখ হাসিনার মতো ওনার মামলাগুলো গায়েব হয়ে যাক, বা প্রফেসর ইউনূস যখন উনি প্রধান উপদেষ্টা হলো, ওনার মামলা একটা অর্ডিন্যান্সে উনি চলে গেল, সেটা উনি চাচ্ছেন না। উনি চাচ্ছেন যে আইনি প্রক্রিয়ায় ওনার মামলাগুলো শেষ হোক, এবং একটা স্থিতিশীল অবস্থা। আমার আপনার চেয়ে নিশ্চয়ই বেশি তথ্য তারেক রহমান সাহেবের কাছে আছে নিশ্চয়ই। দেশের ব্যাপারে, আন্তর্জাতিক ষড়যন্ত্র বা জাতীয় ষড়যন্ত্র সবকিছু ব্যাপারে ওনার কাছে নিশ্চয়ই বেশি ইনফরমেশন আমাদের থেকে আছে। আর একটি কথা আমি বলতে পারি, যে উনি যেভাবে 5ই অগাস্টের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপির মানুষ নেতাকর্মীদেরকে আহ
পরিচালনা করে যাচ্ছেন এবং খুব কঠোর অবস্থায় আছেন, আপনি আপনি তো জানেন। সেই সেই জায়গা থেকে এবং দেশের জন্য যেভাবে উনি বক্তব্যগুলো রাখছেন এবং নেতাকর্মীদেরকে আমাদেরকেও ইন্টারনালি উনি যে নির্দেশনাগুলো দিচ্ছেন, এটা প্রতীয়মান হয় যে উনি চিন্তা করছেন যে আগামী নির্বাচন, উনি কিন্তু পাবলিকলি বলছেন যে আগামী নির্বাচন এত সহজ হবে না, আগামী নির্বাচন অনেক কঠিন হবে। নেতাকর্মীদেরকে উনি সাবধান করছেন। উনি এই যে বিভিন্ন জায়গায় টুকটাক আমরা শুনতে পাই র্যান্ডামলি চাঁদাবাজি, দখলবাজি, এগুলো থেকে নেতাকর্মীদেরকে বিরত থাকতে বলছেন যদি নেতাকর্মীরা ইনভলভ হয়ে থাকে। এগুলো যে উনি করছেন, এগুলো কিন্তু উনি যে দেশে আসবেন তারই পূর্ববর্তী কিছু প্ল্যানিং উনি করছেন। তো সেগুলো বিবেচনা করলে আমি মনে করি সঠিক সময় যখন উনি দেখবেন যে এখন আচ্ছা মানে আচ্ছা, তাহলে এই তখন মিলিয়ন ডলার প্রশ্ন যে তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটির উত্তর হচ্ছে সঠিক সময়। সেটি সেটার আমরা, উত্তর সঠিক জি, সময়, হ্যাঁ সেটি আমাদের সঠিক দেখার সময়। অপেক্ষায় রইলাম। আহ, একটা প্রশ্ন যে বেগম খালেদা জিয়া বেশ ভালো রকমের অসুস্থ, তিনি চিকিৎসা নিতে গেছেন এবং চিকিৎসারও একটা বড় প্রক্রিয়া, এরপরে হয়তো যুক্তরাষ্ট্রে যাবেন এরকম আমরা জানতে পারছি বা শুনতে পাচ্ছি। এবং তারেক রহমান তিনি হচ্ছেন এখনো বিদেশে আছেন, তার মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন। এই প্রশ্নটা অতীতেও অনেকবার আপনারা এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, তাহলে আপনাদের সামনে আসলে প্রধানমন্ত্রী নির্বাচন এখন যদি হয়, অনেকেই ধারণা করছেন বা এটা একটা মানে অনেক রকম স্পষ্টই হচ্ছে যে বিএনপি এখন যাবে ক্ষমতায় যদি এখন নির্বাচন হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন? আমাদের প্রধানমন্ত্রী যে এখন দেশ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আছেন, উনি শারীরিকভাবে যদি সুস্থ না বোধ হতে পারেন রাজনীতিতে ফিরে আসার জন্য 100%, তখন তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেনই। আসলে প্রধানমন্ত্রী কে হবে, এটার কিন্তু একেবারে বিএনপি ওয়ারিড না। বিএনপি এখনো গণতান্ত্রিক ধারা যে বাংলাদেশে ফেরত আসছে না বা কখন আসবে সেটা নিয়ে বিএনপি বেশি চিন্তিত। তো সেই জন্য কিন্তু বিএনপি যে 15 বছর কিন্তু একবারও বিএনপি বলে না যে বিএনপি ক্ষমতায় আসতে চায়। আমরা এখনো বলছি যে বিএনপি একটি গণতান্ত্রিক ধারা ফেরত আনতে চায়, নির্বাচন প্রক্রিয়াটাকে ঠিক করতে চায়। আমাদের ইয়াং জেনারেশন যারা এত জীবন দিল, যারা প্রাণ দিল, কেন তারা প্রাণ দিল? একটা ভোটও তো তারা দিতে পারলো না। 18 বছরের ছেলেমেয়েরা ভোট দিতে পারেনি গত 15 বছরে। তো এই জিনিসগুলো নিয়ে বিএনপি বেশি চিন্তিত। প্রধানমন্ত্রী কে হবে সেটা সেটা যখন বিএনপি সরকার যদি গঠন করতে পারে, যদি জনগণের ভোটে আসতে পারে, তখন এই মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। যদি চেয়ারপারসন আমাদের আছেন, চেয়ারপারসনের অবর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন অলরেডি দায়িত্বে আছেন। তো সুতরাং এই মেসেজ ইজ ক্লিয়ার। আচ্ছা, মানে সেক্ষেত্রে তিনি হয়তো তখন ভারমুক্ত হবেন। আসলে কবে হন বা কি হয় সেটাও সেটাও একটা আবারও সঠিক সময় দেখার মনে হয় বিষয় রয়ে গেল। শ্যামা আবাইদ, একটু এটি আপনিও বলছিলেন যে তারেক রহমান যেটি বলেছেন এবারে নির্বাচন খুব কঠিন হবে, সহজ হবে না, তিনি বারবার বার্তা দিচ্ছেন এবং তিনি এটি বলেছেন যে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে। কেন এমনটি মনে করছেন? যখন আওয়ামী লীগকে দেশ থেকে উৎখাত করা হয়েছে, মানে আপনাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ, দেশের নির্বাচনের ইতিহাসগুলো আমরা যদি দেখি, তাহলে তারাই যদি দেশে না থাকে বা তাদের যে বর্তমান বাস্তবতা বিরাজ করছে, তাতে কেন আপনাদের কাছে মনে হচ্ছে যে সামনে নির্বাচন এ যাবৎকালে সবচেয়ে কঠিন হবে বা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে? দেখুন, এক নম্বর হচ্ছে যে আওয়ামী লীগ উৎখাত হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে। কিন্তু আওয়ামী লীগকে আসলে আমরা উৎখাত করতে পেরেছি? বিভিন্ন এজেন্সি গুলাতে, বিভিন্ন আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে, যেগুলো এখনো মানে যে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, সেগুলোতে কিন্তু এখনো আওয়ামী লীগের দোসররা আছে, সচিবালয়গুলোতে আছে। ইলেকশন কমিশনে কতটুকু তারা এটাকে ক্লিনজিং করতে পেরেছে আমি জানি না। ইলেকশন কমিশনেও থাকতে পারে। এই জিনিসগুলো আগে আমাদের দেখতে হবে। আচ্ছা, আওয়ামী লীগ বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, মাল্টি পার্টি ডেমোক্রেসি। আওয়ামী লীগ ছাড়াও এখানে বহু দল এখন আছে। স্টুডেন্টরা একটি দল গঠন করবে। প্রথম কথা, আমরা কাউকে আপনি বললেন না আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী, আওয়ামী লীগ তো নির্বাচনই হতে দেয় নাই। আওয়ামী লীগকে আমরা কখনোই প্রতিদ্বন্দ্বী মনে করি না। হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় বিএনপি এসছে অথবা আওয়ামী লীগ এসছে, সেটা একটা প্রেক্ষাপট। সেটা হয়তো আমাদের রুট লেভেল পর্যন্ত আমাদের জনসমর্থন আছে, আমাদের কমিটি আছে, আমাদের নেতাকর্মী আছে, এই জন্য সেটা একটা বিরাট কারণ। এবং ওই ইতিহাস ঘাটলেও দেখা যায় যে বিএনপি আওয়ামী লীগ বিএনপি চেয়ে পুরনো দল, কিন্তু বিএনপি কিন্তু অনেক অনেক বেশি জনপ্রিয় দল আওয়ামী লীগের চেয়ে, সেটা আমি মনে করি। এবং অনেক ক্ষেত্রে সেটা সত্য। সেটা যদি হয়ে থাকে, কারণ আমরা দেখেছি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কখনো ভোটে হারেননি, শেখ হাসিনা যেখানে ভোটে হেরে গেছে। তো সেই ক্ষেত্রে চিন্তা করলে বিএনপি অবশ্যই অনেক বেশি জনপ্রিয় দল। কিন্তু এখন যেহেতু অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, এখন আমাদের
আওয়ামী লীগ এখনো কিন্তু বিভিন্ন দলের মধ্য দিয়ে পেনেট্রেট করার চেষ্টা করছে, বিভিন্ন দলে ঢোকার চেষ্টা করছে, যেই কারণে আমরা বারবার বলছি যে এখন কোনো বহিরাগতদেরকে বিএনপিতে আনার প্রয়োজন নেই। এটা একটা স্ট্রিক্ট অর্ডার কিন্তু আমাদের উচ্চ পর্যায় থেকে আছে। কারণ এখন ষড়যন্ত্র আরো ঘনীভূত হচ্ছে, তারা বিএনপিতে ঢুকে বা বিভিন্ন অন্য কোনো রাজনৈতিক দলে ঢুকে তারা আরো বেশি এই মানে দলকে দেশকে অস্থিতিশীল করতে পারে, নির্বাচন প্রক্রিয়াটাকে অস্থিতিশীল করতে পারে। সেই জন্যই কিন্তু আমরা মানে সাবধান করছি। আপনার প্রশ্নটা কি ছিল জি, সেটা ভুলে মানে গেছি আমি আপনারা এখন। কেন মনে করছেন বা তারেক রহমান কেন মনে করছেন যে এ যাবৎকালের চেয়ে সবচেয়ে বেশি আর কি কঠিন নির্বাচন এবারে হতে যাচ্ছে, যেখানে আসলে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের প্রধানতম ও প্রতিদ্বন্দ্বী বলে আরেকটা যাকে ব্যাপার ধরা আছে, হয়। আরেকটা আরেকটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন কিন্তু আপনার মার্কা অফকোর্স বাংলাদেশের পলিটিক্সে মার্কা ইম্পর্টেন্ট, ইলেকশনে মার্কা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের ডেমোগ্রাফিক্স কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমাদের ইয়াং ভোটার অনেক বেশি বেড়ে গেছে। আমাদের শুধু মার্কা দিয়ে কাজ হবে না, হুম। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক্যান্ডিডেট ম্যাটার করবে, প্রার্থী ম্যাটার করবে, এবং এটা এবং আমি মনে করি এটা হওয়া উচিত। তাহলে কিন্তু ভালো মানে ভালো এবং উপযুক্ত মানুষগুলো পার্লামেন্টে যাবে। সেটা যদি হয় তাহলে অবশ্যই বিএনপি থেকে যারা ইলেকশন করবে তাদের অবশ্যই মার্কার ঊর্ধ্বে গিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে তাদের নিজ নিজ এলাকার মানুষের কাছে। সেটা কারণ মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে গেছে। মানুষ কিন্তু জাস্ট ওকে নৌকা দেখলাম, ধানের শীষ দেখলাম, লাঙল দেখলাম, বা অন্য কোনো মার্কা দেখলাম, আমি ভোট দিয়ে দিলাম, ওই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে মানুষের একটা শিফট আমরা লক্ষ্য করছি। যেহেতু ডেমোগ্রাফিক্সও বদলে গেছে, ইয়াং ভোটাররা তারা তারা অনেক বাস্তবতা নিরিখে চিন্তা করে। আমি যখন ভোট দিব, আমি যেভাবে চিন্তা করবো, আমার ছেলে বা মেয়ে যখন ভোট দিবে সেভাবে চিন্তা নাও করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ওই বাস্তবতায় উনি কিন্তু যখন আমাদের তো ইন্টারনালি বিএনপির একটা গবেষণা আছে। বিএনপি আমরা 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 বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা নিয়ে আমরা কাজ করি, ভোটারদেরকে নিয়ে কাজ করি, তারা কি চিন্তা করছে এটা নিয়ে কাজ করি। সেটা যখন সেই সেই গবেষণার ডাটাগুলো তো ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাছে আছে। হুম। উনি ওই ডাটাগুলো গবেষণা করেও উনি উনি দেখছেন যে অবশ্যই আমার দলের নেতাকর্মী যারা মাঠে আছে বা বিএনপি যারা ভবিষ্যতে ইলেকশন করবে, তারা মার্কা তো ধানের শীষ তো আছে, ধানের শীষের ঊর্ধ্বে উঠে তাদের নিজেদের যোগ্যতাও তাদের জি। স্ব তার এলাকার মানে কি এরকম কোনো ধারণা বা প্রমাণ করতে এরকম হবে। একটা বিষয় কি আছে আপনাদের দলের মধ্যে আলোচনায় যে জনপ্রিয়তায় বিএনপির প্রার্থীদের চেয়ে বেশি অন্য প্রার্থীরা বা তার কাছাকাছি বা তার চেয়ে বেশি জায়গায় চলে যাচ্ছে বা যেতে পারে? না, এটা এটা না। এটা জনপ্রিয়তা, এটা তো ব্যক্তি কেস টু কেস ভ্যারি করে। এটা তো একটা গদবাঁধা একটা ইয়েতে ফর্মুলাতে ফেলা যাবে না। হুম। এখন কে কার চেয়ে বেশি জনপ্রিয় সেটা তো মাঠে প্রমাণিত হবে। আর কিন্তু ওই যে সেটা বললেন আপনাদের সেটা কাছে তো একটা এখন তো জরিপ আছে বা একটা হ্যাঁ, গবেষণা হ্যাঁ, না, চলছে। না, কথা হচ্ছে না, সেটা হচ্ছে এটা একটা ইন জেনারেল উনি উনি সবাইকে একটা ধারণা দিতে চাচ্ছে যে শুধু ধানের শীষে আশায় বসে থেকেন না। বা ইভেন আমাদের অ্যালায়েন্সে তো যারা আছে তারা তো অনেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে আগে, তাই না? 2018 সালেও করেছে। হুম। শুধু ধানের শীষ হলেই হবে না, মার্কা হলেই হবে না, ধানের শীষে ঊর্ধ্বে উঠে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। এটাই উনি ইন জেনারেল সবাইকে বোঝাতে চাচ্ছেন। এই জন্যই উনি বলছেন যে সব রকম অপকর্ম থেকে দলের নেতাকর্মীদেরকে বিরত থাকতে আচ্ছা, বলছেন, সেটা যাতে একটা উদ্দেশ্য। ধানের শীষকে হুম। ধানের শীষকে আরো বেশি মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া যায়। বিএনপি সবসময় 15 বছর ধরেই জনগণের পাশে ছিল, কিন্তু কিন্তু এখন কয়েকটি নেতাকর্মী কোথায় কি উল্টাপাল্টা করছে সেই জন্য দল ক্ষতিগ্রস্ত হবে, দলের 15 বছরের স্যাক্রিফাইস ক্ষতিগ্রস্ত হবে, জিয়া পরে স্যাক্রিফাইস ক্ষতিগ্রস্ত হবে। সেটা তো আমরা কেউই চাই না, হুম। যে আমরা যারা দলকে ভালোবাসি। সুতরাং সেই কারণে কিন্তু উনি বারবার সাবধান করছেন যে এইসব সব অপকর্ম থেকে দলকে বিরত থাকতে হবে, হুম, দলের কিন্তু তারপরে তো নেতাকর্মীদেরকে আসলে বিরত হচ্ছে থাকতে না, হবে। তাই না? মানে তারপরে আমরা প্রায় প্রতিদিনই শুনতে পাচ্ছি যে বিএনপি নিজেদের মধ্যে সংঘর্ষ, সহিংসতা, চাঁদাবাজি ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। এমনকি মনে হয় দেখছিলাম যে ফরিদপুরেই একজন কৃষক লীগের এক সম্ভবত একজন নেতা তিনি মারা গেছেন। তার স্ত্রী আপনার নামেও হত্যা মামলা, আপনাকেও আসামি করেছেন। কৃষক দলের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে মামলা করেছেন। মানে এরকম ঘটনা তো ঘটেই যাচ্ছে। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, সহিংসতা থামাতে কেন পারছেন না? এরকম ঘটনা যখন ঘটছে তখন তো উনি ব্যবস্থাও নিচ্ছেন। উনি তো ব্যবস্থা নিচ্ছেন। এরকম ঘটনা যখন ঘটছে তখন কিন্তু তো উনি এইটুকু একটু এমন তো বলেন না তো যে সামাল দল ভাই, যেটা বসে নেই। বাড়লো কেন? দেখুন, এটা বিভিন্ন কারণ আছে। আমি আমার ফরিদপুরের ব্যাপারটাকে এক্সাম্পল হিসেবে দেখাতে চাই না, তাহলে আমার ব্যক্তিগত ব্যাপার হয়ে যাবে। আমি ইন জেনারেল যদি বলি যে প্রত্যেক জায়গায় প্রতিযোগিতা আছে। 4 জন 5 জন করে প্রার্থী আছে বিএনপির, এখন আরো বেড়েছে। এখন তো আওয়ামী লীগ যেহেতু
আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না আওয়ামী লীগ সার্ফেসে। তো বিএনপির অনেক বেশি ক্যান্ডিডেট আছে। তো বিএনপির যারা উপযুক্ত ক্যান্ডিডেট তারা মাঠে থাকার চেষ্টা করছে বা সবাই মাঠে থাকার চেষ্টা করছে, সেই কারণেও একটা কোন্দল হতে পারে। সেই কোন্দলটাকে প্রশমিত করার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিন্তু উনি বারবার এই মেসেজটা দিচ্ছে যে আগামী নির্বাচন সহজ হবে না, সবাই ঐক্যবদ্ধ হও, সবাই দেশের জন্য কাজ করার চেষ্টা করো, জনগণের পাশে থাকার চেষ্টা করো। এই মেসেজটা কিন্তু উনি বারবার দিচ্ছে। ঠিক আছে, সুতরাং এখন কেস টু কেস ভ্যারি করে। এখন আপনি ফরিদপুরের এক্সাম্পল আনেন, আমি যে ফরিদপুর নিয়ে বসে যাই, তাহলে ফরিদপুরের পুরো ঘটনাটা আপনাকে আমার বলতে হবে, যেটা আমি এখন বলতে চাচ্ছি না। ফরিদপুরের মানুষ সেটা জানে কি ঘটেছিল। কিন্তু এখন যে জায়গায় এই সকল ঘটনা ঘটুক না কেন, সেগুলো অবশ্যই আমরা চাই না ঘটুক। এটা বাট অ্যাট দ্য সেম টাইম এটা রোধ করার জন্য উনি পদক্ষেপগুলো কিন্তু আগে নিচ্ছেন, উনি ইনভেস্টিগেশন পরে করছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু এত হার্ডলাইনে উনি আছেন দলে একটা ডিসিপ্লিন আনার জন্য, বা দলের নেতা কর্মীরা যাতে ঐক্যবদ্ধ থাকে। উনি কোনো ঘটনার কথা শুনলে উনি কিন্তু উনি আগে উনি অ্যাকশনে যাচ্ছেন অ্যাজ এ এক্সাম্পল হিসেবে, পরে উনি যাচাই বাছাই করছেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি মনে করি যে উনি একটা সঠিক দিকে আছেন। এত বড় দল 17 বছর ধরে নির্যাতনের মধ্যে আছে। মানে সেই ক্ষেত্রে আমি বলবো যে 5ই আগস্টের মধ্যে পরে অলমোস্ট 2 দিন দেশে সরকার ছিল না। কেউ কিন্তু বিএনপি কে ধন্যবাদ দেন না সেই জন্য। বিএনপি এই যে সরকার ছিল না, এই যে এত বেশি অরাজকতার সুযোগ ছিল, সেক্ষেত্রে কিন্তু বিএনপি একটা অত্যন্ত রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে ভূমিকা পালন করেছে তখন। আমি নিজে দেখেছি বিএনপি নেতাকর্মীরা আমার নির্বাচনী এলাকায় দুর্গাপূজার সময় আগে পরে তারা মহল্লা পাহারা দিয়েছে, পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। অনেক প্রপাগান্ডা হচ্ছে বিএনপি বিরুদ্ধে, কারণ যেহেতু বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, এবং আপনি নিজেই বললেন যে আগামী দিনে ইলেকশন হলে সমূহ সুযোগ আছে যে বিএনপি সরকার গঠন করবে। সেই জন্য বিএনপি বিরুদ্ধে প্রপাগান্ডাটা বেশি, বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি, এটাই স্বাভাবিক। মানে সেটা একদম আপনাদের জোটসঙ্গী জামাত যেমন বলছি, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে যেমন বলা হচ্ছে, বা বিভিন্ন মহল থেকেই বলা হচ্ছে যে মানে যেমন এক জালিমকে বিদায় করেছে আরেক জালিমকে ক্ষমতায় আনবার জন্য না, এক ফ্যাসিস্টকে বিদায় করেছে আরেক ফ্যাসিস্টকে আনবার জন্য না, বা একদল আগে খেয়ে গেছেন, একজন ধর্মীয় বক্তা তিনি বলছেন, আজহারি, তিনি বলছেন এক দল খেয়ে গেছে আর একদল খাবার জন্য রেডি হয়ে আছে। মানে এইরকম বক্তব্য কেন? যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমি বলবো যে তারেক রহমান সাহেব যে 31 দফাটা দিয়েছেন, বিএনপি আমাদের যুগপৎ আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার প্রথম 10টা দফা পড়লে কি মনে হয় যে বিএনপি স্বৈরাচারী কায়দায় দেশ চালাতে চায়, বা বিএনপি কোনো স্বৈরাচারী মনোভাব আছে? ইভেন 2001 সালে বিএনপি ক্ষমতায় সরকারে ছিল, 91-তে ছিল, তার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব দেশ চালিয়েছেন। বিএনপি কি স্বৈরাচারী মনোভাব, এই ধরনের স্বৈরাচারী মনোভাব কি বিএনপি কখনো দেখিয়েছে? ইভেন 2001 সালে তো জামাতও তারা তো বিএনপির তাই সাথে বলছে। না 2001 সালে তো জামাতও বিএনপির সাথে ক্যাবিনেটে ছিল। তাহলে কি জামাতও স্বৈরাচারী ভূমিকায় ছিল নাকি 2001 সালে? তো এখন এগুলো হচ্ছে আমি মনে করি পলিটিক্যাল রিটরিক। এখন যেহেতু সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবছে, এখন আমাদের যে ভাইরা আন্দোলন করেছে, তারাও কিন্তু এই যে যারা জীবন দিয়েছে, যারা বাংলাদেশকে ওন করছে, এই যুদ্ধটাকে ওন করছে, তারা একটি পলিটিক্যাল পার্টি বানাবে, এবং আমরা এটাকে সাধুবাদ জানাই। অফকোর্স তাদের অধিকার আছে, যে কারো রাজনৈতিক দল বানানোর অধিকার আছে বাংলাদেশে। এখন রাজনৈতিক দল বানালে অবশ্যই তারা প্রতিদ্বন্দ্বী না, কিন্তু যখন তারা এখন রাজনৈতিক দল বানাবে, নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি দল হবে, তখন বিএনপি জামাতের মতোই কিন্তু আরেকটি দল তারা হয়ে যাবে। তখন কিন্তু তাদের এই কথাগুলো কিন্তু মানুষ একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে গ্রহণ করবে। ঠিক আছে না? তখন কিন্তু আপনার এই প্রশ্ন যেগুলো আমাকে করছেন, এগুলো একই ধরনের প্রশ্ন ওদেরকেও করতে হবে। কারণ তখন কিন্তু শুধু একজন ছাত্র নেতা বা বলছে, বা একজন সমন্বয়কারী বলছে, সেই হিসেবে মানুষ দেখবে না। মানুষ দেখবে রাজনৈতিক দলের নেতা এই কথা বলতেছে, তখন কিন্তু হিসাব অন্যরকম হয়ে যাবে। তো ভোটের হিসাব আর আন্দোলনের হিসাব, মাঠের হিসাব, এগুলো কিন্তু আলাদা আলাদা হিসাব, কোনোটাই নিশ্চয়ই, একটার কিন্তু সাথে আরেকটা তারা আসলে একে জড়িত। অপরের বিরুদ্ধে না, তাদের মানে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে অভিযোগটা বিএনপির দিকে দিচ্ছে। এই জন্যই আমি এই প্রশ্নটা করছিলাম যে কেন বিভিন্ন কারণ মহল থেকে। বিএনপি কারণ কারণ আপনি তো আপনার প্রশ্নে আপনি উত্তর দিয়েছেন আগে। কারণ বিএনপির সরকার গঠন করার, বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই জন্যই বলছে হয়তো। কিন্তু আমরা ওনাকে আমি একবারও মনে করি না যে আমাদের ছাত্র জনতারা, আমাদের ভাই বোনরা
আমরা আমাদের প্রতিপক্ষ, কারণ ওরা যেটা চায় বিএনপিও কিন্তু একই জিনিস চায়। হ্যাঁ, অন্য দলগুলো যেগুলো চাচ্ছে, বিএনপি কি ভিন্ন কথা বলছে? হ্যাঁ, হয়তো নির্বাচন কখন হবে এই টাইমিং নিয়ে আমাদের বিতর্ক আছে। সংবিধান এখন আপনার পুরা নতুন করে লিখতে হবে না সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে, এটা নিয়ে বিতর্ক আছে। এই বিতর্কগুলো কিন্তু আলোচনা টেবিলে রিজলভ করা সম্ভব, কিন্তু বড় দাগে একটি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কি কি করার প্রয়োজন, কি কি সংস্কারের প্রয়োজন, সেই সংস্কারে কিন্তু আমাদের খুব একটা ডিবেট, মত পার্থক্য ছাত্রদের সাথেও আমাদের নাই, অন্য কোনো রাজনৈতিক দলের সাথেও আমাদের নাই। আমরাই বিএনপি তো প্রথম সংস্কারের কথা বলেছে 2.5 বছর আগে 27 দফায় তারেক রহমান সাহেব পেশ করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার প্রচার করতে দেয় নাই। তারপরে সেটা 31 দফায় এসেছে আরো আলোচনার ভিত্তিতে। এই 31 দফার মধ্যে আমরাই তো বলেছি যে প্রধানমন্ত্রী একজন ব্যক্তি দুবার প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরাই তো বলেছি যে তবুও আপনাদের উপর পার্লামেন্ট আস্থা হবে। নাই, কারণ আপনারা এসে সংস্কার করবেন বা আপনারা এসে আওয়ামী লীগের যারা অপরাধী আছেন তাদের বিচার করবেন, এই আস্থাটা কিন্তু রাখতে পারছে না। তারা বলছেন এই সরকারের অধীনে বিচার হতে হবে, এই সরকারের অধীনে সংস্কার হতে হবে। আমার মনে হয় ওরা একটা ইনসিকিউরিটিতে ভুগছে। এটা 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 আস্থার ব্যাপার না, কারণ আপনি তো জনগণ কি বলছে যে বিএনপির আস্থা নাই। আমরা যে জনগণের আমি তো কথা তো আমরা শুনতেই না না পেলাম না। না না, আমি যে অর্গানাইজিং সেক্রেটারি, যেহেতু আমি অর্গানাইজিং সেক্রেটারি, আমার গ্রামে আমার বিভিন্ন ইউনিয়নে যাওয়ার প্রয়োজন হয়, আমি রুট লেভেলে যাই। তো সেক্ষেত্রে তো আমি তো দেখছি না যে কোনো সাধারণ ভোটার বলছে যে বিএনপির উপর আস্থা নাই, তারা তো বলছে না। হ্যাঁ, ইনসিকিউরিটি এখন ছাত্রদের একটা ইনসিকিউরিটি কোথায় থাকতে পারে, আমি ওদের ওদের উপর ওদের মুভমেন্ট, ওদের যে কর্মকাণ্ড সবকিছুর উপর শ্রদ্ধা রেখে আমি বলছি যে ওদের একটা ইনসিকিউরিটি থাকতে পারে যে হ্যাঁ, ওরা যে এই আন্দোলনে শরিক হলো, ওরা যে এতগুলো ছাত্র জনতার জীবন দিল, বা ওদের যে স্যাক্রিফাইসটা দেশের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেইটা পরবর্তীকালে যখন যদি একটা সরকার নির্বাচনের পরে একটা গণতান্ত্রিক সরকার আসে, হ্যাঁ, ভোটে, তখন ওদের জায়গাটা কোথায় হবে বাংলাদেশের রাজনীতিতে? ঠিক আছে, ওরা তাদের ভয়েসটা কিভাবে মানুষের কাছে পৌঁছাবে? এখন যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, সবাই আমরা কথা বলতে পারছি, এখন নার্সরাও মাঠে নামতে পারছে, ডাক্তাররাও মাঠে নামছে, ইঞ্জিনিয়ার মাঠে নামছে, এখন পুলিশ পেটাচ্ছে না। এখন একটা একটা অ্যাটলিস্ট মানুষ তাদের দাবি দাবাগুলো নিয়ে মাঠে রাস্তায় নামতে পারছে, মানববন্ধন করতে পারছে, পুলিশ তাদেরকে গুলিও করছে না, পেটাচ্ছেও না। যখন একটি ভবিষ্যতে, এবং ছাত্ররাও কিন্তু তারা যেহেতু তারা এই মুভমেন্টটাকে ওন করে, তারা মনে করে যে তারা নেতৃত্ব দিয়েছে, যদিও এই জিনিসটাও একটা ক্লিয়ার হওয়া উচিত। বিএনপি 15 বছর ধরে কিন্তু বহু নেতা কর্মী খুইয়েছে, গুম হয়েছে, যাদের ফ্যামিলিগুলো এখনো সেই আশায় আছে যে কিভাবে এই তাদের ফ্যামিলি মেম্বারদের কি হলো, তারা জানার অপেক্ষায় আছে। আমাদের ছাত্র জনতা এখনো এই জুলাই আগস্ট মাসে আমাদের বিএনপির বহু কর্মী এখনো কিন্তু হাসপাতালে আছে, আহত অবস্থায় আছে, বাসায় আহত অবস্থায় আছে। এরা কিন্তু শুধু যে একজনের, মানে শুধু যে ছাত্র জনতা তা কিন্তু না, সকল দল এবং এবং কিন্তু ভূমিকা রেখেছে 15 বছর ধরে একটা জায়গা আনার জন্য। সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যিনি 6 বছর ধরে শুধু বিনা কারণে ওনার জেল খাটতে হয়েছে, ওনার শরীরের অবস্থার আরো বেশি অবনতি করেছে শেখ হাসিনার কারণে। এই যে এই স্যাক্রিফাইস গুলো এক পর্যায়ে পৌঁছানোর পরেই তো একটা স্পার্ক হয়েছে, এবং সেই স্পার্কে এই ছাত্র জনতা অনেক বেশি ভূমিকা রেখেছে, সেটা কেউ অস্বীকার করছে না। কিন্তু ব্যাপার হলো যে এক মুভমেন্ট এক জিনিস, আন্দোলন এক জিনিস, দেশ পরিচালনা কিন্তু আরেক জিনিস। তো দেশ পরিচালনার ক্ষেত্রে এই তখন আমার মনে হয় তারা আমাদের ছাত্র জনতা, বৈষম্য বিরোধী আন্দোলনকারী সমন্বয়কারীরা, তারা এইটাই চিন্তা করছে যে যখন দেশ পরিচালনার সময় আসবে, যখন একটি সরকার গঠন হবে জনগণের ভোটে, তখন তাদের স্থানটা কোথায় হবে বাংলাদেশের পলিটিক্সে। জি, তো এটা অত্যন্ত যৌক্তিক আসলে মানে এইদিকে আর হ্যাঁ, এবং সেই কারণেই হয়তো তারা এই ডিবেট গুলা এই কথাগুলো বলছে এবং রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে। সুতরাং আমি মনে করি তাদের রাজনৈতিক দল গঠন করা উচিত, এবং রাজনৈতিক দল গঠন করে তাদের নির্বাচনে আসা উচিত, এবং নির্বাচনে এসে জনগণ যদি তাদেরকে গ্রহণ করে, ভোট দেয়, জনগণের ভোটে তারা পার্লামেন্টে যাওয়া উচিত। সেভাবে কিন্তু তারা এক পলিসি মেকার হতে পারবে। এখন তো দেশে কোনো পার্লামেন্ট নাই, দেশে কোনো গণতান্ত্রিক সরকার নাই, সব একটা অর্ডিন্যান্সে সব ল পাস হচ্ছে, রাইট? এখন আপনার যখন একটি সরকার হবে, তখন তো তাদের পলিসি মেকার হিসেবে আসতে হবে এই ছাত্র জনতার, না হলে তারা দেশের জন্য ভূমিকা রাখবে কিভাবে? তারা তখন তো একটা বক্তৃতা দিলেই সব হয়ে যাবে না, তাই না? তো এখন সেই ক্ষেত্রে তো তাদের, আমি মনে করি তাদের দল গঠন করে সরকারে জনগণের ভোটে ওনারা যদি আসতে পারে, এসে দেশের জন্য ওনারা কাজ করার সুযোগ পাবে তখন। জি, কিন্তু প্রশ্নটা আমার এখানে যে সেই আস্থার জায়গাটা, মানে যেখানে ঐক্য হবার কথা, জাতীয় ঐক্য, রাজনৈতিক ঐক্যমত হবার কথা, সেখানে ঐক্যমতটা দূরে সরে যাচ্ছে কেন ক্রমেই? মানে কবে
হবে, নির্বাচন হবে, সেটি নিয়ে অনৈক্য, নির্বাচন সংস্কার আগে হবে, আওয়ামী লীগের বিচার আগে হবে, নাকি নির্বাচন আগে হবে, দুই রকম অবস্থা, রাষ্ট্রপতি থাকবে কিনা সেটি নিয়ে আগের একটা অবস্থা আমরা দেখে এসেছি, সংবিধান নিয়ে আর একটা অবস্থা, মানে মত পার্থক্য যখন বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে নির্বাচন কবে, একটু পরে আসি, নির্বাচনের প্রশ্নটাতে আরেকটু আসবো, আরেকটু কথা বলার চেষ্টা করবো, কিন্তু আমরা বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার প্রসঙ্গটি নিয়ে শুরু করছিলাম। তার আগে আমরা দেখলাম সেনাপ্রধান দেখা করলেন বেগম খালেদা জিয়ার সাথে, কি কথা হলো সেটি কি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে? উনি, আমার মনে হয় উনি যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে যাবেন তার আগে উনি সস্ত্রীক দেখা করেছেন, এটা একটা সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। কি কথা হয়েছে সেটা তো আর আমি ছিলাম না, আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি যে যেহেতু এর আগেও দেখেছি যে সেনা বেগম খালেদা জিয়া যখন ইয়েতে গেলেন, সেনাকুঞ্জে গেলেন ওই সেনাবাহিনীর দাওয়াতে, তার আগেও কিন্তু ওনারা এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওনারা দাওয়াত দিয়েছেন সস্ত্রীক, এবং সেই সম্মানটা ওনাকে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে। এবং আমার মনে করি যেটা আমি প্রথমেই বলছিলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে সম্মানটা অন্য জায়গায়, সেই কারণে কিন্তু উনি ওনারা, আমি মনে করি যে এসেছেন এবং সেই সম্মানটা ওনাকে দেখাতে চেয়েছেন। উনি যেদিন বিদেশে গিয়েছেন সেদিনও কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ রকম সিকিউরিটি ওয়াইজ সবকিছু রকম সহযোগিতা ওনারা করেছেন। তো আমি মনে করি এটা সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। ডিটেলসে কি কথা হয়েছে সেটা তো ওনারাই বলতে পারবেন। আপনি যে অভিযোগটা একটু আগে করছিলেন যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন এখনো বসে আছে, মানে যে ষড়যন্ত্রের জায়গা বলছিলেন আপনি, যে কারণে তারেক রহমান আসছেন না, একটা প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে বলছিলেন মানে এই সেনাপ্রধানও আওয়ামী লীগের সময়ই সেনাপ্রধান হয়েছেন, তিনি আবার শেখ হাসিনার আত্মীয়, মানে আপনারা কি পূর্ণ আস্থা বিশ্বাসের জায়গাটা মানে নিশ্চিত? প্রেসিডেন্টের ব্যাপারেও তো একই ঘটনা, প্রেসিডেন্ট তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট, তাই না? আপনারা তো এই বলেছেন, এখন মানে যে আছে সেই জায়গাটা আমরা স্পষ্ট হয়েছি, কারণ আপনারা বলেছেন হ্যাঁ, তার তো বিষয়ে আপনাদের কোনো একই আস্থা কারণে নাই, কিন্তু তিনি কোনো কিছু করছেন না বলে সেনা আর কি প্রধান, আপত্তি নাই। সেনা প্রধান, হ্যাঁ, সেনা প্রধান যার আত্মীয়ই হোক, উনি ওই ওই টাইমটাতে 5 তারিখের আগে পরে সেনা বাহিনীর ভূমিকা কিন্তু অনেক পজিটিভ ছিল। আমরা যেটা শুনেছি যে 5 তারিখের আগে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখেও স্বৈরাচারী হাসিনা আরো বেশি মানুষ মারতে বলেছিল ইয়েকে, সেনাবাহিনীকে, যেহেতু পুলিশ আর আর কন্ট্রোল করতে, পুলিশকে দিয়ে আর এত বেশি মানুষ মারা যাচ্ছিল না, সেনাবাহিনীকে, কারণ সেনাবাহিনী কিন্তু রিভোল্ট করেছিল, সেনাবাহিনী বলেছিল যে তাদের তার থেকে কোনো গুলি জনসাধারণের উপর চড়বে না, উঠবে না। তখন তো ওনাদের ভূমিকাটা তো বাংলাদেশের জনগণের দিকে অনেক পজিটিভ ছিল। তো সেই জন্য আমার মনে হয় আস্থাটা তৈরি হয়েছে বাংলাদেশের জনগণের বা রাজনৈতিক দলের সেনা প্রধানের উপরে। এবং তারপরে সবাইকে নিয়ে আপনি দেখলেন, আমরা দেখলাম যে সাথে সাথে উনি সকল রাজনৈতিক দলকে উনি ডাকলেন, হ্যাঁ, এবং ডেকে কথা বলে সবার ঐক্যমতের ভিত্তিতে কিন্তু একটি ইন্টারিম গভর্নমেন্ট, যখন সবাই সাপোর্ট করলো তখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আসলো। তো এখন আমি মনে করি যে সেই দিক থেকে আস্থাটা মনে হয় ওইভাবে তৈরি হয়েছে, এবং এটা হ্যাঁ। কিন্তু আবার আবার আরেকটা জায়গায় যেখানে প্রশ্ন বিভিন্ন সময় করি আমরা, যে সেনানিবাসী ছিলেন 626 জন রাজনীতিক কূটনীতিক আমলা, যারা আসলে নানান রকম ভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা আছে বলে আমরা জেনেছিলাম সেই সময়। তারপরে সেখান থেকে তাদেরকে কিভাবে কোথায় চলে গেলেন সরকারও বললেন না, কেউ জানতেও পারলাম না। আমার অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত তিনি বলেছেন যে তার কাছে দুজনকে হস্তান্তর করা হয়েছিল, সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান, বাকিরা কোথায় সেই প্রশ্ন আসলে কেউ জানলাম না। এখানে কি এই অবস্থানটা কি কোনো রকম সন্দেহের কারণ আছে, নাকি এটিও খুব স্বাভাবিক, এটি হওয়া উচিত? না না, এটা তো স্বাভাবিক না, কারণ যে এটা তো আপনার বুঝতে হবে 15 বছরে তো রন্ধ্রে রন্ধ্রে এই যে কথা তো কোট অন কোট চার্টার দল আছে। এখন এই যে যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, তারা তো ধরেন সেনাবাহিনীতে হয়তো কিছু পরিবর্তন এসেছে, সব এখনো সব ক্লিনজিং মানে ধোয়া হয়েছে নাকি সেনাবাহিনী সেটা কিন্তু আমরা জানি না। আচ্ছা, বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোরও একই সিচুয়েশন। আমি আমার কাছে সেই তথ্য নাই যে ডিটেলসে কারা কতজনকে পরিবর্তন করা হয়েছে এবং কতজন আছে, কিন্তু আমাদের আপাত দৃষ্টিতে প্রতীয়মান হয় যে এখনো হয়তো বা, যেহেতু এই লোকগুলাকে তো গত 15 বছরে তাদেরকে রাখা হয়েছে, পালা হয়েছে যাতে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করতে পারে, তারা গুম করতে পারে, খুন করতে পারে এবং হাসিনাকে ক্ষমতায় রাখতে পারে। এই জিনিসগুলো তো শুধু যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 যে কোনো সংস্থা তা তো না, তার নিচেও তো আরো লোকজন আছে। তা এখন এই এই সংস্থাগুলোকেও তো পর্যালোচনা করার প্রয়োজন আছে। আমি অ্যাজ এ লেম, মানে বিএনপি কর্মী না, একজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি অবশ্যই সেনা প্রধান এবং সকল
বাহিনীর প্রধানকেও আমি এটা এটা ওনাদেরকেও দেখতে বলবো যে ওনাদের সংস্থাগুলাতে হাসিনার দোসররা এখনো কারা কারা রয়ে গেছে, এই ক্লিনজিংটাও প্রয়োজন আছে। কারণ যারা পালিয়ে গেছে তারা কিভাবে পালাতে পারলো, বা এখনো যারা পালিয়ে যাচ্ছে তথ্য আসছে আমাদের কাছে, সেগুলো তারা কিভাবে পারছে। তো নিশ্চয়ই আছে কোনো ঘাপটি মেরে বসা লোকজন আছে। সমস্যাটা তো সেখানেই। এখানে এখানে আমরা যে বলছি ষড়যন্ত্র আছে কেন বলছি, যে কারণ ষড়যন্ত্র করার লোকজন তো এখনো রয়ে গেছে বিভিন্ন জায়গায়। জি, মানে আস্থা এবং অনাস্থা দুটারই একটা মিশ্রণ মনে হয় আছে বলে মনে হচ্ছে। আবার যেদিন আসলে বেগম খালেদা জিয়া লন্ডন গেলেন, ঠিক সেদিন যে সময় যাচ্ছেন তিনি, সেই সময় দুঃখিত, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন জামাত ইসলামের আমির, এবং তিনি জাতীয় ঐক্য, সংস্কার ইত্যাদি নানান বিষয় নিয়ে কথা হয়েছে, পরবর্তীতে আমরা জেনেছি বা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আর কোনো দলের সাথে বৈঠক হলো না, জামাতের আমিরের সাথে বৈঠক হলো। এটি আপনারা আসলে কিভাবে দেখবেন? জামাতের আমির হয়তো দেখা করতে চেয়েছেন প্রধান উপদেষ্টার সাথে। আমি আর আপনি তো জানি না। উনি হয়তো অ্যাপয়েন্টমেন্ট সিক করেছেন ওনার সাথে, উনি দেখা করতে চেয়েছেন, উনি দেখা করেছেন, ওনার হয়তো বক্তব্য আছে। বিএনপির সাথে তো একাধিকবার বসছেন, এবং বিএনপি শুধু বসেই নাই, যে কমিশন গুলা প্রধান উপদেষ্টা গঠন করেছেন, সেই কমিশন গুলোকেও সাজেশন দেওয়ার জন্য বিএনপি আভ্যন্তরীণ ভাবে টিম গঠন করেছে, এবং সেই সাজেশন গুলো কিন্তু আমরা দিয়েছি। বিএনপি খুবই সক্রিয়ভাবে কিন্তু এই সরকার যাতে মানে তাদের সংস্কারগুলো সঠিকভাবে করতে পারে, খুব সক্রিয়ভাবে সরকারকে সাহায্য করছে। তো জামাতের আমির দেখা করেছে প্রধান উপদেষ্টার সাথে, এটা আমার কাছে খুব একটা মানে উল্লেখযোগ্য ঘটনা না। হয়তো না, উনি কারণ দেখা এর করতে আগে চেয়েছেন আমার বা মনে দেখা পড়ে মির্জা করেছেন। ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা তো এই সরকারের কাছে পাত্তাই পাচ্ছি না, আমাদের তো ডাকেনি না, এরকম বক্তব্য মির্জা ফখরুল ইসলামের কাছ থেকে এসেছে। কারণ তখনও আমরা বলেছি, এখনো বলছি, যে ওনাদের বিভিন্ন প্রধান উপদেষ্টা শুধু না, বিভিন্ন মিনিস্ট্রি যেসব অ্যাডভাইজাররা আছে, তাদের আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হতে হবে। তো রাজনৈতিক দলগুলোর সাথে এবং জনগণের সাথে কতটুকু যোগাযোগ আছে আমাদের এখন যারা দায়িত্বে আছেন, সেটা আমরা তো জানি না, এবং না থাকারই সুযোগ বেশি, কারণ এরা তো রাজনৈতিক ভাবে মানে ভোটে নির্বাচিত হয়ে আসে নাই। ওনারা একটা বিশেষ সময় তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বগুলো ওনারা পালন করার যখন চেষ্টা করছেন, তখন যদি বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপির সাথে তাদের আরো বেশি যোগাযোগ বা কমিউনিকেশনটা থাকার প্রয়োজন আছে, কারণ বিএনপি তো সাহায্য করার চেষ্টা করছে ওনাদেরকে। তো সেই ক্ষেত্রে যেমন নির্বাচন কমিশন বলেন, বিচার বিভাগ বলেন, দুদক বলেন, বিভিন্ন জায়গায় যে সংস্কারগুলোতে হাত দিয়েছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেই সংস্কারগুলো কিভাবে হচ্ছে, কি প্রক্রিয়ায় হচ্ছে, সেগুলো তো বিএনপি জানতে হবে। কারণ বিএনপি তো সাহায্য করার চেষ্টা করছে, কারণ এই বিএনপি তো সবচেয়ে বড় ভিকটিম। এই স্বৈরাচারী হাসিনার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বিএনপি এবং জিয়া পরিবার। অন্যরাও ভিকটিম, বাট বিএনপির নেতাকর্মী, যত বেশি বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার এর চেয়ে বেশি তো হয়নি। তো এখন বিএনপি তো অবশ্যই অধিকার রাখে জানার যে এই সংস্কারগুলো যে হচ্ছে, কিভাবে হচ্ছে, কি প্রক্রিয়ায় হচ্ছে। জি, মানে এই যোগাযোগের জায়গায় কি একটু কম বেশি কারোর সাথে হয়ে যাচ্ছে? যেমন জামায়াতের ইসলামের আমির, তিনি যেমন, মানে আর কারোর সাথে, যেটা আমি বলছিলাম, কারোর সাথে বৈঠক হলো না, তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন। জামায়াতের ইসলামের আমির, এটা নিয়ে আপনাদের অনেকের মন্তব্য, বিরূপ মন্তব্যই বলবো বা নেতিবাচক মন্তব্যই বলবো, সেটি পছন্দ করেনি। আর একটা বক্তব্য, যে জামাত ইসলামের আমির বলেছেন দেশে দুটি দেশপ্রেমিক, পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আছে। এক জামাত ইসলামী নিজে, মানে তার দল জামাত ইসলাম, আর একটি হচ্ছে সেনাবাহিনী। এটি তাদের কোনো, মানে সেনাবাহিনীরও কোনো আয়োজন ছিল না, এটি একটা জামাত ইসলামের একটা দলীয় পথসভা ছিল, সেরকম একটা আয়োজনে এটি বলেছেন। এটা তো হ্যাঁ, এটা তো এটা ওনাদের বক্তব্য, ওনাদের একটা, শুনেন, জামাতে ইসলাম একটা রাজনৈতিক দল, ওনাদের বক্তব্য রাখতেই পারেন। সেই বক্তব্যের সাথে আমার বা অন্য কারো একমত হতে হবে তার তো কোনো কথা নাই, বা আমার দলের নেতাকর্মীদেরও যে একমত হতে হবে তারও কোনো কথা নাই। তো সেটা ওনাদের বক্তব্য রেখেছেন, সেটা সেটা ওনাদের ওপিনিয়ন, ভালো কথা, সেটা তো। আর 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 আমি আবার বলি, ওনার প্রধান উপদেষ্টার সাথে দেখা করা, আমি মনে করি নিশ্চয়ই ওনার কোনো ইস্যু ছিল জামাতে ইসলামের আমির আমির ওনার নিশ্চয়ই কোনো ইস্যু ছিল বা কোনো, সেই জন্য উনি দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। এবং প্রধান উপদেষ্টা যদি প্রয়োজন মনে করেন, ওনারও উচিত হবে বিএনপির সাথে বা অন্য রাজনৈতিক দলগুলোর সাথে দেখা করা। এর আগে তো আমি যতদূর জানি, আমার কাছে যে তথ্য আছে, যে বিএনপির মহাসচিব বা বিএনপি থেকে যখনই একটা দেখা করার প্রস্তাব এসেছে প্রধান উপদেষ্টার দেখা করেছেন, দেখা যে করেন নাই তা না। কিন্তু এখানে আমি বলতে চাই না কে বেশি প্রেফারেন্স পাচ্ছে, কে বেশি প্রেফারেন্স পাচ্ছে না, কিন্তু আমার একটা পারসেপশন তৈরি হয়েছে যে এই ইন্টারিম গভর্নমেন্টটা এখনো শক্তিশালী ভাবে বসে নাই। হ্যাঁ, এখনো বিভিন্ন মিনিস্ট্রিতে উল্টাপাল্টা কাজ হচ্ছে। সেই সেই জায়গা থেকে যদি বলা যায়, তাহলে অফকোর্স
এই ইন্টারিম গভর্নমেন্টের উচিত, বিএনপি যেহেতু এতবার দেশ পরিচালনা করেছে, বিএনপি এই সংস্কার, এই বিএনপি তো সংস্কারের প্রস্তাব এনেছে প্রথম, কমিশনগুলোকে আমরা সাজেশন দিচ্ছি, আমরা আমাদের প্রস্তাবগুলো রাখছি, তাহলে ওনাদেরও উচিত এগিয়ে এসে বিএনপির সাথে আরো বেশি কমিউনিকেশনটা বাড়ানো। সেটা শুধু প্রধান উপদেষ্টার না, প্রধান উপদেষ্টার তো আরো কাজ আছে, আমি সব অ্যাডভাইজারদের কথাই বলছি। জি, আপনি বলছেন যোগাযোগ বাড়ানো উচিত, মানে সেখানে যোগাযোগের ক্ষেত্রে কোনো মানে পক্ষপাতিত্বের জায়গা হচ্ছে কিনা এটি নিয়ে আপনি অবশ্য খুব এভাবে না বললেও বিএনপির অনেক নেতাদের কাছ থেকে এরকম প্রতিক্রিয়া শুনছিলাম, মানে দলীয়ভাবে কোনো কিছু ভাবা হচ্ছে কিনা সেটিও একটু আপনার কাছ থেকে আরেকটু জানতে চাচ্ছিলাম। আপনি যদিও খুব বেশিকে খুব গুরুত্ব দিয়ে দেখছেন বলে আমার মনে হলো না। আমি একটু জানতে চাই যে স্থানীয় সরকার নির্বাচন, সেটি প্রধান উপদেষ্টা কদিন আগে বললেন স্থানীয় সরকার নির্বাচনেরও একটা প্রস্তুতি চলছে, এবং তারপর পরই আমরা দেখলাম জাতীয় নাগরিক কমিটি তারাও বলছেন যে আগে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, তারপর জাতীয় নির্বাচন। আগে তারা বলেছিলেন যে আগে বিচার, আগে সংস্কার, তারপর নির্বাচন। আপনাদের অবস্থান কি এখানে, মানে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? স্থানীয় সরকার নির্বাচন করার জন্য কি নির্বাচন কমিশন প্রস্তুত আছে? নির্বাচন কমিশনের এখনো কি সেই ধোয়া ধোয়া মাজা করা হয়েছে? নির্বাচন কমিশনের ভিতরে কারা কারা আছে আমরা জানি না। স্থানীয় সরকারের যে মন্ত্রণালয় আছে তারা কি প্রস্তুত স্থানীয় সরকার নির্বাচন করার জন্য? কাঠামো তো নেই, স্থানীয় সরকারের কোনো লোকালি কোনো প্রস্তুতি নেবে কাঠামো নেই মানে এখনো উপজেলায়। প্রস্তুত না হলে প্রস্তুতি নেবে। হ্যাঁ, আমরা কেন বিএনপি খুব যৌক্তিক জায়গা থেকে, বাস্তবতার জায়গা থেকে বলেছে যে আগে সংসদ নির্বাচন হওয়া উচিত। কারণ যখন আপনি এমপি পালিয়ে গেছে, আওয়ামী লীগের এমপি পালিয়ে গেছে, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান গুলা যেগুলো আওয়ামী লীগের দোষর এখনো কিন্তু রয়ে গেছে বিভিন্ন এলাকায়। এরা এরা ছাত্রলীগ যুবলীগ এখনো রয়ে গেছে, ঘাপটি মেরে আছে, ঢোকার চেষ্টা করছে, হয় বিএনপির ভিতরে ঢোকার চেষ্টা করছে, জামাতের ভিতরে ঢোকার চেষ্টা, বিভিন্ন দলে তারা পেনেট্রেট করার চেষ্টা করছে। এখন যখন আপনি স্থানীয় সরকার নির্বাচন দিবেন তখন কি হবে? এই লোকগুলো একটা সুযোগ পাবে মাঠে নামার, এই লোকগুলো সুযোগ পাবে, তখন স্থানীয় সরকার নির্বাচন সবার ক্যান্ডিডেট থাকবে, তখন এক এক ক্যান্ডিডেটের। এই বিষয়টাকে কি আপনারা নিশ্চিত করতে পারবেন? আফটার অল আওয়ামী লীগ তো একটা বড় দল, তার একটা জনসমর্থনের জায়গা ছিল, বা তৃণমূল পর্যন্ত নেতাকর্মীর একটা বিস্তার আছে। একদম কেউ সুযোগ পাবে না বা কেউ কখনো সুযোগ নেবে না। তারা তো আর দেশ থেকে চলে যাবে না, তারা তো দেশেই তাদের রুট। যারা যারা অন্যায় করেছে, যারা বিভিন্ন এলাকায় কনস্টিটিউশন যারা একেবারে অন্যায় করেছে, দুর্নীতি করেছে, অত্যাচার করেছে, অনাচার করেছে আমাদের, যে তাহলে এদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তো এই এই রক্তই বৃথা। এই যে এতগুলো লোক জান দিল, এই যে মুগ্ধ জান দিল, এই যে এত লোক জান দিল, আবু সাইদ জান দিল, এত ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারলো, তো সবই বৃথা। বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা আহত হলো, নিহত হলো, সবই বৃথা। মানে কেন বৃথা হবে? একটা সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ বেছে নেবে তার প্রার্থীকে, মানে এটা বৃথা হবে কেন? সুষ্ঠু মানে নির্বাচন হবে, নির্বাচনটা তো আয়োজন করা যাবে অন্তত পক্ষে। স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয়, আমি আবারও বলছি, তাহলে এই রুট লেভেলে আওয়ামী লীগের দোসররা সুযোগ পাবে এই মাঠে নামার এবং দেশকে অস্থিতিশীল করার। কারণ এখনো আমরা মনে করি জনপ্রশাসন ওই জায়গায়, এই 5 মাসে এই জনপ্রশাসনকে ওই জায়গায় ইন্টারিম গভর্নমেন্ট নিতে পারে না শক্তিশালী জায়গায়। এবং এই অবস্থায় যদি একটি স্থানীয় সরকার নির্বাচন হয় তখন তারা মাঠে নেবে। তারা নির্বাচন তো তাদের লক্ষ্য না, তাদের লক্ষ্য হলো বাংলাদেশকে অস্থিতিশীল করা। তারা রুট লেভেলে নেমে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করবে। কিন্তু যদি সংসদ নির্বাচন আগে হয় তাহলে আপনার সংসদ নির্বাচন হলে আপনি ইউ উইল হ্যাভ এ পার্লামেন্ট, ইউ উইল হ্যাভ এ ইলেক্টেড গভর্নমেন্ট যারা জনগণের ভোটে নির্বাচিত। আপনার পার্লামেন্টে এমপিরা থাকবে, তারা তাদের তারা যেহেতু একটি সুষ্ঠু ভোটে নির্বাচিত হবে, এই এমপিরা তাদের এলাকায় তারা গিয়ে তারা কাজ করতে পারবে এবং তখন সেই সরকার ডিসিশন নিতে পারবে যে কখন কোন সময় কিভাবে স্থানীয় সরকার নির্বাচন হবে। শুধু এই কারণেই কিন্তু চাচ্ছে বিএনপি চাচ্ছে যে নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচন আগে না হোক। যাদেরকে আওয়ামী লীগের দোসর বলছেন তারা তো উধাও হয়ে যাবে না, তারা তো তখনও থাকবে দেশে। কিন্তু তখন তো একটা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তো জনগণের কোনো যোগাযোগ নাই। একটা 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 জনগণের ভোটে যখন একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে যখন পার্লামেন্ট মেম্বাররা পার্লামেন্টে আসবে, তাদের সাথে তো তাদের ভোটারদের স্থানীয় প্রতিনিধিদের প্রত্যক্ষ যোগাযোগ আছে। হ্যাঁ, আজকে তো এই 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 ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে, দেশের একটা সংস্কার করার চেষ্টা করছে, কিন্তু 300টা নির্বাচনী এলাকার জনগণের সাথে কি তাদের যোগাযোগ আছে?
নাই, সম্ভব না থাকা, কারণ তারা এই রাজনৈতিক ধারায় তারা আসেন নাই, তাই না? তো এটাই স্বাভাবিক। আমি ওনাদেরকে খাটো করে দেখছি না, আমি বলছি এটাই তাহলে কি বাস্তবতা। এরকম হয়ে যাচ্ছে নাকি সামাওবাদ বিষয়টা, যে যেটি আমরা শুরু থেকে জাতীয় ঐক্যের একটা বিষয় দেখেছি বা একটা সৃষ্টি হয়েও ছিল, সেই বিষয়টাই বিরাজমান বলে আমরা ধারণা করছি, কিন্তু বিভিন্ন ইস্যুতে আস্তে আস্তে মতবিরোধের জায়গাগুলো বেড়ে যাচ্ছে, এমনটা কি হচ্ছে? কারণ শুধু রাষ্ট্রপতি ইস্যু একটা ছিল, সেটি গেল, সেটি নিয়ে বিরোধের একটা জায়গা দেখা গেল, তারপরে আসলে নির্বাচন কবে হবে, বিচার আগে না নির্বাচন আগে, সংস্কার আগে না নির্বাচন আগে, এরকম একটা মতপার্থক্য, স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এখন নতুন করে এটি একটা বিষয় চলে আসছে। মানে আস্তে আস্তে কি বিষয়, মতবিরোধের বিষয় বাড়ছে? না, মত পার্থক্য থাকলে সমস্যা কি? এখন আপনি দেখছেন এটাকে নেগেটিভলি, আমি এটাকে নেগেটিভলি দেখছি না। আমরা তো এক নায়কতন্ত্র থেকে ছোটার জন্যই তো এত আন্দোলন। তো এখন এখন যখন অনেকগুলো দল আছে, মত মত থাকবে, অনেকগুলো মত থাকবে। দেখেন, রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের আবির্ভাব হবে, তাদের মতামত বিভিন্ন হবে, কারণ তাদের তাদের এক একজন বিভিন্ন মেরুকরণ থেকে একদমই, এসছে, একদমই, এক এটাই খুবই একজনের স্বাভাবিক। এজেন্ডা একরকম না। হ্যাঁ। তো এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের আবার নতুন ভাবে চিন্তা করতে হবে, নতুন ভাবে বসতে হবে। এখন যারা স্টেক হোল্ডাররা আছে, এখন যারা রাজনৈতিক দলগুলো আছে, যারা রাজনীতি করছেন, রাজনৈতিক নেতা কর্মীরা, তাদের সাথে বসতে হবে। আমি তো আগেই বলেছি যে আলোচনার টেবিলে যদি বসা যায়, তাহলে এগুলো রিসলভ করা সম্ভব। এই মত পার্থক্য আমি নেগেটিভলি দেখি না, এই মত পার্থক্য থেকেই পজিটিভ কিছু বেরিয়ে আসবে মত আমি মনে পার্থক্যের করি, জায়গা আমি আছে, আপনি পজিটিভ দেখতে নেগেটিভলি চাই। দেখছেন না। আবার অন্যদিকে আরেকটা এর মধ্যে আরো একটা আছে, জুলাই ঘোষণাপত্র, সেটিকেও বিএনপি খুব ভালোভাবে নেয় নাই। যেটি আসলে ছাত্ররা দিতে চেয়েছিল, পরে বলছে সরকারই দেবে সেই বিষয়টি, এবং সেখানেও একটা রাজনৈতিক ঐক্যমতের ব্যাপার আছে। তারা বলছে সরকার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই হবে। সেখানে অন্ততপক্ষে ছাত্ররা যে উদ্দেশ্যের কথা বলেছে, মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে, বিএনপি সেটিকে খুব পছন্দ করেছে বা সেটিকে খুব ভালোভাবে নেয় নাই। সেক্ষেত্রে যেই জাতীয় ঐক্য বা রাজনৈতিক ঐক্য হলে তবেই নির্বাচন 2025-এর শেষে বা 26-এর প্রথমার্ধে, সেটি কি একটা জায়গায় গিয়ে দাঁড়াবে? জাতীয় ঐক্য বা রাজনৈতিক ঐক্য হবে, নাকি ঐক্যমত নেই বিধায় নির্বাচন আরো পিছাতে থাকবে বা পেছাতে থাকবে, এরকম একটা অবস্থা দাঁড়াবে? সেটাই তো শঙ্কার জায়গা, যে আপনার যদি একেবারে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে না পারি কোনো ইস্যুতে, তাহলে নির্বাচনের একটি ভোটের ইয়েটা আরো ডিলে হতে পারে, সময়টা। কিন্তু দেখেন, যখন ছাত্র জনতা জুলাই প্রোক্লেমেশনের কথা বললো, তখনই কিন্তু শুধু রাজনৈতিক দলগুলো না, সরকারও, ইন্টারিম গভর্নমেন্টও কিন্তু এখানে ভেটো দিল। তারা সাথে সাথে প্রেস সচিব প্রেস কনফারেন্স করলেন, তাই না? বললেন যে না, এটার সাথে তারা জড়িত না, এটা। তারপরে তারা বললেন যে তারা দিবেন। তার মানে কি একটা ঐক্যবদ্ধ, কারণ জুলাই প্রোক্লেমেশনে শুধু তো বৈষম্য বিরোধী সমন্বয়কারীরাই ছিল না, আরো তো লোকজন ছিল। এখন সবার সাথে সম্মিলিত ভাবেই একটা প্রোক্লেমেশন আসাটা হলে ঐক্যের দিকে আমরা বেশি আগাবো। তো সেই কথা বিবেচনা করে, এবং সেটা তখন কিন্তু ছাত্র জনতা মেনেও নিয়েছেন। তারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সেই সেই সিদ্ধান্তটা মেনে নিয়েছেন, মেনে নিয়ে তারা তারা একটা প্রেশার ক্রিয়েট করে রেখেছেন, আমি মনে করি একটা প্রেশার ক্রিয়েট করে রেখেছে সরকারের উপরে, যে যাতে এই প্রোক্লেমেশনটা আসে। তো সেই ক্ষেত্রে বিএনপি স্ট্যান্ডটা তখন আমরা আমরা এটাই ছিল যে যে এটা এককভাবে কেউ যদি দেয়, তখন আমাদের মতপার্থক্য আরো বাড়বে। যদি সম্মিলিতভাবে দেওয়া যায়, তাহলে মতপার্থক্য কমবে। কিন্তু সেই যেমন সম্মিলিতভাবে প্রেসিডেন্ট, দিতে গিয়েই সেটি পিছিয়ে গেল, এবং সেটি আসলে কবে হবে সেটিও আসলে বোঝা যাচ্ছে না। ঠিক একইভাবে নির্বাচনের ক্ষেত্রেও হবে কিনা, যে সম্মিলিত মতৈক্য হতে গিয়ে, রাজনৈতিক মতৈক্য বা জাতীয় ঐক্য হতে গিয়ে আসলে সেটি পেছাতেই থাকবে, এরকম কি শঙ্কার জায়গা আছে কিনা, যেভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পিছিয়ে গেল এবং কবে হবে এই অনিশ্চিত জন্যই তো হয়ে গেল? এই জন্যই তো আমরা বলছি যে সংস্কার তো সব সংস্কার তো এই সরকারের পক্ষে করা সম্ভব না। আমাদের অনেক ইস্যু আছে, সেই সব ইস্যু এই সরকারের রিজলভ করা সম্ভব না। সেই কারণে বলছি যে আপনার নেসেসারি যে সংস্কারগুলা দরকার, যে নির্বাচন কমিশন, জনপ্রশাসন, বিচার বিভাগ, এই সংস্কারগুলো আহ, তারা যদি চায় তারা করতে পারে, এবং ওনারা প্রয়োজন মনে করেছেন দেখে কিন্তু এই কমিশনগুলো ওনারা আগে গঠন করেছেন। সংবিধানে অবশ্যই পরিবর্তন আনা প্রয়োজন, সেজন্য ওরা সংবিধান কমিশন করেছেন, নির্বাচন কমিশনের জন্য আলাদা কমিশন করেছেন, স্থানীয় সরকারের কমিশন করেছেন। এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো সংস্কারগুলো যত তাড়াতাড়ি করে তারা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারে, সেটার জন্যই কিন্তু বিএনপি বারবার বলছে। বিএনপি কিন্তু চাচ্ছে যে একটি স্টেবল বাংলাদেশ হোক। স্টেবল বাংলাদেশ যদি না হয়, তখনই কিন্তু এটা ডিলে হওয়ার সুযোগটা বেশি হবে। নির্বাচন ডিলে হওয়ার সুযোগ বেশি হবে। আবারও দেশে একটা আভ্যন্তরীণ গন্ডগোল গোলযোগ হওয়ার সৃষ্টি বেশি হবে। আমাদের মধ্যে মতপার্থক্য তৈরি
এটা একটা মানে এটা অর্গানিকও নাও হতে পারে, এটা মানে এটা কেউ হয়তো বাইরে থেকে ইন্ধন যোগাবে যে আরো মতপার্থক্য বাড়ুক বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে। সেই জিনিসগুলো যাতে আরো মিনিমাইজ করা যায় সেই জন্যই কিন্তু বিএনপি বলছে যে আপনারা একটি যৌক্তিক সময় পর্যন্ত সংস্কারগুলো করে নির্বাচনের দিকে আগান। হ্যাঁ, একটু মানে আপনারা নির্বাচনের দিকে আগাবেন, আপনারা সামনে নির্বাচন করবেন বা রাজনীতিতে আপনারা নিজেদের রাজনীতির মধ্যে একটা আত্মশুদ্ধির জায়গায় কি যাচ্ছেন? মানে যেমন নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধেও অভিযোগ ছিল যে বিএনপির সেই মাগুরা নির্বাচন, তারপর 15 ফেব্রুয়ারি নির্বাচন বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছিল। তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটিকে বিতর্কিত করার একটা অভিযোগ বিএনপির বিরুদ্ধেও আছে, যার যেই যেই অজুহাত তুলে আসলে আওয়ামী লীগ সেই পুরো ব্যবস্থাকেই বাতিল করে দিল। আপনারা এই বিষয়গুলো আর আর আপনাদের মধ্যে থাকবে না, আপনারা এখান থেকে শুদ্ধ হবেন, সেই প্রতিশ্রুতি সেই নিশ্চয়তাও কি আপনারা জনগণকে দিতে পারছেন বা আস্থায় আনতে পারছেন, নাকি সে কারণেই অনাস্থার জায়গাটা রয়ে যাচ্ছে? জনগণ জনগণের সাথে বিএনপির কোনো অনাস্থা নাই। বা বিএনপি খুবই রাজনৈতিক দলগুলোর ক্লিয়ারলি, মধ্যে যে তাদের যে অনাস্থার হ্যাঁ, জায়গা বেশি। রাজনৈতিক দল তো শুনেন, রাজনৈতিক দল যারা দুই দুই সদস্যের রাজনৈতিক দল সেও ক্ষমতা যেতে চায়, যাদের 10টা লোক আছে তারাও ক্ষমতা যেতে চায়, সবাই তো সরকার গঠন করতে চায়। আর সেটা চাওয়াটা মানে অন্যায্য কিছু না, তারা চাইতেই পারে। আমরা গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করি, গণতান্ত্রিক ধারায় যে কেউই চাইতে পারে। কিন্তু বিএনপি যে মানে বদ্ধপরিকর যে আগামী দিনে বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মের অভিপ্রায়কে কনফিডেন্সে নিয়ে তাদের চাওয়াটাকে মূল্য দিয়ে এই 31 দফা করা হয়েছে। ঠিক আছে, 31 দফা নিয়ে আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, গ্রামে গ্রামে যাচ্ছি, ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ এটা বোঝানোর জন্য যে বিএনপি ভবিষ্যতে যদি সরকার গঠন করার সুযোগ পায়, জনগণ যদি সুযোগটা দেয়, তাহলে বিএনপি এমন রিফর্ম গুলো করবে যেগুলো মানে সিস্টেম গুলাকে শুদ্ধ করবে। আজকে মানে তাহলে কি সমস্যা আপনারা কোথায়? এই দায়টুকুও নেন যে সিস্টেমগুলোকে কলুষিত করার পেছনের একটা দায়, একটা ভূমিকা আপনাদেরও বা বিএনপিরও ছিল, যেটি থেকে আপনারা শুধরে যাবেন সামনে? এই দায় নিয়ে এই শুদ্ধির জায়গাটাও কি জনগণকে বলছেন? মানে 31 দফা নিয়ে সামনে কি করবেন যখন বলছেন, পেছনে কি করে আসছেন সেই জায়গাটারও একটা ব্যাখ্যা কি আপনারা দিচ্ছেন? কোন সরকারই 100% শুদ্ধভাবে কাজ করতে পারে না। সব সরকারেরই কোনো না কোনো সমস্যা থাকে। বিএনপি তো কখনো দাবি করে না যে বিএনপির সময় কোনো ভুল হয় নাই। ঠিক আছে, বিএনপি কখনোই সে দাবি করে নাই। কিন্তু বিএনপি যেটাই করে থাকুক, বিএনপি ভুল থেকে বিএনপি শিখেছে। এবং কিন্তু আওয়ামী লীগের আমলে যা হয়েছে সেটা থেকে আমরা আরো বেশি শিখেছি। ক্ষমতা অপব্যবহার করলে বা ক্ষমতার চরমে গেলে এবং একনায়কতন্ত্র মানে প্র্যাকটিস করলে, একজনের হাতে ক্ষমতা থাকলে কি হয় সেটা আমরাও শিখেছি। বিএনপির জন্য কিন্তু এটা একটা শিক্ষণীয় ব্যাপার। তো সুতরাং আমরা মনে করি শেখ হাসিনার পলায়নটা বা আওয়ামী লীগের যে এখন যে অবস্থা, এই এই জায়গা থেকে এটা কিন্তু মানুষের শুধু রাজনৈতিক দলগুলো না, সবার রাজনৈতিক কর্মী এবং সকলের মধ্যে কিন্তু একটা মনোজগতের পরিবর্তন এনে দিয়েছে। তার মানে এখন আপনাদের কিন্তু সেখানে আমরা শুদ্ধি হবে বলে মানে আমরা আশা করতে পারি? আমরা অবশ্যই, আমি মনে করি যে প্রত্যেক রাজনৈতিক কর্মী, ইটস নট বিকজ বিএনপি, এটা এনি পলিটিক্যাল পার্টি যারা আমরা রাজনীতি করি, রাজনীতি কর্মী, আমাদের একটা শিক্ষা যে এই যে ক্ষমতার অপব্যবহার করা যাবে না এবং ক্ষমতা চিরস্থায়ী নয়। আমাকে জনগণ যদি দায়িত্ব দেয়, আপনার জনগণের দায়িত্বটা পালন করা ছোট উচিত। প্রশ্ন করে মানে অনেকক্ষণ ধরে আপনি কথা বলছেন, আমরা শেষের দিকেও যাব যে আপনারা মানে আপনি যেহেতু বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য এবং বিভিন্ন আমরা দেখি যে কূটনীতিকদের সাথে যখন কথাবার্তা হয় বা বৈঠক হয় আপনি সেখানে উপস্থিত থাকেন, কথা বলেন। আগে যখন বৈঠকগুলো হতো আপনারা বের হওয়ার পর সাংবাদিকরা যখন প্রশ্ন করতেন আপনারা বলতেন নির্বাচন সম্পর্কে বা যে অনিয়মগুলো হয়ে থাকে সেগুলো বিষয়ে আপনারা জানাচ্ছেন, তাদেরকে অবগত করছেন। এখন আসলে কিরকম কথা হচ্ছে? দেখুন, এখন সবাই বসে আছে, আন্তর্জাতিক যারা আমাদের ট্রেড পার্টনার আছে, আমাদের উন্নয়ন সহযোগীরা আছে, বিভিন্ন দেশের যারা ইনভেস্ট করবে বাংলাদেশে বা করতে চাচ্ছে বা পাইপলাইনে আছে, তারা অপেক্ষা করছে একটি গণতান্ত্রিক সরকারের জন্য। ভেরি ফ্র্যাঙ্কলি, তারা কিন্তু ইনভেস্টররা ইনভেস্টমেন্ট নিয়ে বসে আছে, তারা ইনভেস্ট করতে চায় বাংলাদেশে, বাট দে আর নট ক্লিয়ার যে ভবিষ্যতে, কারণ ইন্টারিম গভর্নমেন্ট চিরস্থায়ী না, একটা সরকার তো আসবে, যে সরকারই আসুক, সেই সরকারের পলিসি গুলা কি হবে তারা সেটা জানতে চায়। এবং সেই কারণে কিন্তু বিএনপির সাথে তারা বারবার বসতেছে এবং আমাদের সাথে যখন বসে, আপনারা আসলে ক্ষমতায় যাবেন না, তারা তো সবার সাথেই বসছে। আমার যে ধারণা যে আমাদের স্টেক হোল্ডাররা, আমাদের ট্রেড পার্টনাররা শুধু বিএনপির সাথে বসছে তা না, সকল রাজনৈতিক দলের সাথেই তারা বসে তারা বোঝার চেষ্টা করছে। কারণ এখানে সরকারি দল যেরকম ইম্পর্টেন্ট একটি গণতান্ত্রিক পরিবেশে, বিরোধী দলও ইম্পর্টেন্ট। তো তারা সবার সাথে
রাজনৈতিক কথা বলছে যে কি ধরনের পলিসি দলগুলো নিবে তারা সরকারে বা বিরোধী দলে গেলে, তারা এটা তারা জানতে চায়, এটা আচ্ছা, খুবই এই পরিষ্কার বিষয়গুলো এবং নিয়ে কথা এটা হচ্ছে বা তাদের আপনারা এই জন্য খুব বিষয়গুলো জানাচ্ছেন। ইম্পর্টেন্ট। এবং আহ এবং হুম, আপনাদের হ্যাঁ সাথে বল। মানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে একাধিকবার মানে এমনকি আওয়ামী লীগ সরকার থাকাকালীন কথা হয়েছে বা তারপরেও কথা বলার সুযোগ হচ্ছে, মানে তারেক রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্রের যে একটা মনোভাব, যেটি 2008 সালের উইকিলিক্সের ফাঁস হওয়া বার্তায় পরবর্তীতে আমরা যেটি জেনেছি যে তাকে আসলে দুর্নীতিগ্রস্ত বা আইনি শাসনের প্রতি চরমভাবে আম, আহ, মানে বিরূপ মনোভাব প্রকাশ করা বা তার সাথে না যাওয়া, এই যে নানান রকম বা সন্ত্রাসীদের জন্য একটা একটা সুবিধাজনক অবস্থান তৈরি করে দেওয়া ইত্যাদি নানান রকম অবস্থান কথা সেই ফাঁস হওয়া জায়গা ইয়েটাতে ছিল, বার্তাটাতে ছিল উইকিলিক্সের। মানে সেই মনোভাব কি বদলেছে যুক্তরাষ্ট্রের? সেই মনোভাব ছিল, এবং সেই মনোভাবটা তৈরি করা এবং প্রপাগান্ডার সবচেয়ে বড় কারিগর ছিল শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা আওয়ামী লীগ। মনোভাব কি ছিল, সেই মনোভাবটাও কিন্তু একটা পারসেপশন। এবং সেইটার থেকে আমরা যতবার যুক্তরাষ্ট্রের সাথে কথা বলেছি, একবারও যুক্তরাষ্ট্র বলে নাই বিএনপির কোন নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে তাদের কোনো মনোভাব এই ধরনের আছে, তারা একবারও বলে নাই। বরঞ্চ তারা আহ, এই যে ওনার উপরে যে বিভিন্ন ধরনের মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোর ডিটেলস গুলো ওরা জানতে চেয়েছে। এই মামলাগুলো কেন হয়েছে, কেন অন্যায়ভাবে তার নামে মামলা দিল, যেগুলোতে উনি খালাস পেয়েছে, সেই জাজগুলোকে তার এই জাজের যে পরিণতি হয়েছিল শেখ হাসিনার আমলে, এগুলো তারা জানতে চেয়েছে। তো সুতরাং আমরা এখানে এই যে এটা ছিল, আমি মনে করি যে যেহেতু উনি তারেক রহমান সাহেব দলের দায়িত্বে আছেন বা ছিলেন, এখনো আছেন, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রটা শেখ হাসিনার সবচেয়ে বেশি ছিল। এই জন্য এটা কিন্তু ওনার বক্তব্য তত্ত্বাবধায়ক বন্ধ করা সরকারের হয়েছে। সময়কাল, যখন আসলে এই তথ্যটা দেয়া হয়েছে বাংলাদেশের মার্কিন দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে। ওই তত্ত্বাবধায়ক সরকার তো শেখ হাসিনা বলছিল ওনাদের আন্দোলনের ফসল ছিল। ওই তত্ত্বাবধায়ক সরকারটা তো ওনাদের আন্দোলনের ফসল ছিল, নির্বাচন কমিশনে ওনাদের আন্দোলনের ফসল ছিল, সেটা তো ওনারা দাবি করতেন। হ্যাঁ, তা তো হ্যাঁ, দাবি এবং করতেন। সেটা দাবি করে গেছেন। হ্যাঁ, তো এখন আমরা তো ওই 15 বছর, বাকি 2 বছরটাকে আলাদাভাবে দেখি না, কিন্তু আবার আলাদাভাবে সেই দেখি সময় না। তো মাইনাসট্রোয়ের ওখানে বিষয়টা দুই এসেছিল, হাজার সেই এক সময় সালে শেখ হাসিনাকেও মাইনাস আমি করার আপনাকে প্রক্রিয়া বলি ছিল আমি বিদেশে আপনাকে থাকতে। বলি দ্যাট ওয়াজ 2001 সালে বিএনপি ক্ষমতায় সরকারে আসার পর থেকে কিন্তু একটি ষড়যন্ত্র চলছিল, আওয়ামী লীগ চালাচ্ছিল, যে কিভাবে আন্তর্জাতিকভাবে বিএনপিকে হেয় করা যায়, আন্তর্জাতিকভাবে বিএনপি নেতাদেরকে হেয় করা যায়, যাতে এমন একটা পর্যায়ে যায় যে যে এই কনস্পিরেসি, তাদের কনস্পিরেসিটা সফল হয়। বহুলাংশে তারা সফল হয়েছিল 2008 সালে, সেই কনস্পিরেসি সফল এই হতে। কিন্তু আমি আমি যেটা বলতে পারি, যেহেতু আমি আন্তর্জাতিক বিষয়ক মানে আন্তর্জাতিক বিষয় কমিটিতে আছি, বা আমার যুক্তরাষ্ট্র বা অন্য যেসব দলগুলো দেশগুলোর সাথে আমাদের কথা হয়, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, আহ তারা কখনোই জনাব তারেক রহমান বা অন্য কোনো নেতার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য আমাদের কাছে করে নাই, কোনো মনোভাবও প্রকাশ করে নাই। এবং বরঞ্চ তাদের কথাবার্তা থেকে মনে হয়েছে যে আগে এগুলো পুরোই ছিল একটা প্রপাগান্ডা, এবং প্রপাগান্ডাকে অনেক সময় পলিটিক্স, এইটাই দুঃখজনক যে পলিটিক্সে অনেক সময় পারসেপশনটা রিয়ালিটি হয়ে যায়। তো এটা এই প্রপাগান্ডা থেকে কিন্তু আমার মনে হয় ওনারা বেরিয়ে এসছেন, ওনারা ওনারা বেরিয়ে বেরিয়ে এসছেন। এসেছেন বলে আপনি মনে করেন? একদম শেষ প্রশ্ন, আপনার নিজস্ব রাজনীতি আপনি কি মনে করছেন? কারণ সেই যে বলছিলাম মাঝখানে যে একটা একটা দ্বৈত সম্পর্ক আছে আপনার ফরিদপুরে, সেখানে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, তার সাথে একটা কোন্দলের জেরে আপনাদের পদ স্থগিত করা হয়েছিল, তারপরে আবার সেটি ফিরিয়ে দেওয়া হয়েছে, একটা সতর্কবার্তাও আপনাদেরকে দেওয়া হয়েছিল যেন এরকমটা না হয় ভবিষ্যতে। আপনাদের কোন্দলটা কি মিটলো? মনোনয়ন দৌড়ে আসলে আপনি নিজেকে কতটা এগিয়ে রাখবেন সামনে জাতীয় নির্বাচনে? এই ব্যাপারে কমেন্ট করে আমি মানে কোনো কমিটি করতে চাই না। কারণ আমি মনোনয়নে আমি দৌড়ে নাই। এটা আমার এই আমাদের নির্বাচনী এলাকা, আমার বাবা বহুবার ওখান থেকে নির্বাচন করেছেন, আমি নিজে ওখান থেকে 2বার নির্বাচন করেছি। তো আমি আমার আমার নির্বাচনী এলাকার জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমি অন্য কারো কথা বলে তাদেরকে ইম্পর্টেন্স দিতে চাই না। এটা আমার আমার যে কাজটা, তাদের সেই কাজটা আমি মনোনিবেশ করছি, আমার কাজ আমি করে যাচ্ছি। সে দলের সিদ্ধান্ত দল কি করবে, এটা 100% দলের সিদ্ধান্ত দল কি করবে, এবং সেই দলের সিদ্ধান্ত অবশ্যই আমি মেনে নিব। এবার বাট আমি যখন ফেসবুক সোশ্যাল মিডিয়া ছিল না, তাও আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আমি কাজ করে যাচ্ছিলাম ওখানে রেগুলারলি, এবং আমার নির্বাচনী এলাকার লোকজনের সঙ্গে আমি সবসময় কাজ করে যাচ্ছি। আমি লোক দেখানো কাজ করা পছন্দ করি না। আমি মানে আমি একটা কিছু করে ফেসবুকে স্ট্যাটাস দিব যে আমি এটা করলাম ওটা করলাম, ওই রাজনীতিতেও আমি বিশ্বাস করি না। সুতরাং আমি কাজ করে যাব আমার এলাকার বাসীর জন্য, এটা আমার দায়িত্ববোধ থেকে আমি করে যাব। এবং দল সেটা সিদ্ধান্ত নেবে। আর এর ব্যাপারে অন্য কারো ব্যাপারে কমেন্ট করে তাদেরকে ইম্পর্টেন্স আমি দিতে চাই না।